করছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাদিয়া জামান স্বপ্না, এফসপিএস ফাইনাল পার্টে আছি ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিনে। আজকে আপনারা আমাদের সাথে যারা অফলাইনে যুক্ত আছেন, আমার সামনে আছেন, এবং যারা অনলাইনে যুক্ত আছেন, সকল চিকিৎসক বৃন্দকে জানাচ্ছি স্বাগতম এবং আমাদের সাথে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই যারা আজকে আমাদের সাথে আছেন প্রত্যেকেই এফসিপিএস পার্ট 1 পাস করেছেন বেশ কিছুদিন আগে। ইতিমধ্যে অনেকেই 1.5 বছরের ট্রেনিংও শেষ করে ফেলেছেন এবং আপনাদের পরবর্তী ধাপ কিন্তু মিড টার্ম। হ্যাঁ, আমরা জানি যে আমাদের এফসিপিএস প্রোগ্রাম এখন 3টা ভাগে কমপ্লিট হয়। পার্ট 1 পাস করার পরে 2 বছরের কোর মেডিকেল ট্রেনিং থাকে এবং এরপরে মিড টার্ম অ্যাপিয়ার করতে হয়। মিড টার্ম পাস হয়ে গেলে দেন হচ্ছে ফাইনাল পার্টটা পরীক্ষা দিতে হয়। তো ইতিমধ্যে আপনাদের 1.5 বছর ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এবং 1.5 বছর পরে আর মাত্র 6 মাস বাকি আছে। সো আমরা আশাবাদী 6 মাস পরেই আপনারা মিড টার্ম পরীক্ষা অ্যাপিয়ার করবেন। তো এই এফসিপিএস মিড টার্ম খুব সহজ কিন্তু কোনো অধ্যায় না। হ্যাঁ, এটা খুব সহজও না, আবার একেবারে যে খুব কঠিন সেটাও আমরা বলবো না, বাট খুব টেকনিক্যাল এবং ভীষণ চ্যালেঞ্জিং একটা পরীক্ষা। সো এই এফসিপিএস পার্ট 1 দিয়ে আসার পরে আমরা আসলে দীর্ঘ সময় একটা ডিফারেন্ট প্রিপারেশনের মধ্যে দিয়ে আসছি। যেমন আমরা এমবিবিএস পাস করার সময় আমরা রিটেন দিয়েছি, আবার এফসিপিএস পার্ট 1 দেওয়ার সময় আমরা আসলে শুধু এসবিএ এবং এমসিকিউ বেসড পড়াশোনা করেছি। কিন্তু মিড টার্মে কিন্তু একটা ডিফারেন্ট, এটাকে চ্যালেঞ্জিং বলার কারণ হচ্ছে এখানে একটা ভিন্ন প্রস্তুতি থাকতে হয়। কারণ কেননা এখানে আপনাদেরকে এসবিএ যেমন দিতে হবে, রিটেন কোশ্চেন থাকবে, এসএকিউ অ্যাটেন্ড করতে হবে, একই সাথে অসপি থাকবে এবং কিছু অস্কি থাকবে। হ্যাঁ, তো এই প্রতিটা সেকশনে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সেটা কিন্তু এখন থেকেই নির্ধারণ করতে হবে। কেননা 6 মাস খুব বেশি সময়ও না, আবার একেবারে কিন্তু কম সময়ও না। ঠিক আছে? তো আপনাদের এই পূর্ণাঙ্গ প্রিপারেশনের প্রয়োজনের জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে আপনাদের ডেডিকেশন থাকতে হবে এবং আপনাদের একটা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং নিয়মিত রোগী দেখতে হবে। তো ইতিমধ্যে আমাদের কিন্তু এই জুলাই 24 সেশনের মিড টার্ম পরীক্ষা বিসিপিএস কর্তৃক আয়োজিত পরীক্ষাটি শেষ হয়েছে এবং আপনারা সকলেই দেখেছেন আমাদের জেনেসিস থেকে 98% পরীক্ষার্থীরাই কিন্তু পাশ করে আসছে আলহামদুলিল্লাহ। তো আজকে যারা পাশ করে এসেছেন তাদের মধ্যে কিছু চিকিৎসক আমাদের সাথে আজকে উপস্থিত আছেন যারা আমাদের জেনেসিসের রেগুলার ব্যাচেই এনরোল করেছিলেন, আমাদের সাথেই ছিলেন। তো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে তাদের কথা শুনবো, তাদের গল্প শুনবো এবং আপনাদের জন্য যারা আপনারা পরবর্তীতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমাদের আয়োজিত আজকে থাকবে যে এফসিপিএস মেডিসিন মিড টার্ম রেগুলার ব্যাচ ফর জানুয়ারি 2025। হ্যাঁ, তো এই রেগুলার ব্যাচে আপনারা কিভাবে আগাবেন, আপনাদের কি করণীয়, হ্যাঁ, বা আপনাদের পূর্বসূরীরা কিভাবে ক্লাস করেছে, কিভাবে ডিউটি ফ্যামিলি লাইফ সবকিছু মেনটেন করে পড়াশোনা করেছে, তো সেই সব কথাই আমরা আজকে আমাদের যারা পাশ করে আসছেন সদ্য চিকিৎসক তাদের কাছ থেকে শুনবো। তো শুরুতে আমি তাদেরকে আরেকবার কংগ্রাচুলেশন জানাতে চাই যে আপনারা সবাই এই কঠিন অধ্যায়টি পার করে আজকে টেবিলের ওপার থেকে এপারে চলে আসছেন। সো ভেরি ভেরি কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। তো আমরা আর খুব বেশি দীর্ঘায়িত না করে আমরা আমাদের অতিথি যারা আমাদের গেস্ট আজকে আসছেন আমরা একে একে তাদের কথা শুনবো। তো আমি এ পর্যায়ে প্রথমেই অনুরোধ করব ডক্টর ওয়াফা সাদিয়া করিম আপুকে। উনি এখন ইন্টারনাল মেডিসিনে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং এ আছেন। ওয়াফা আপু, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়াফা আপুর আমরা একটু অপেক্ষা করি। আমরা তাহলে শুরু করছি। আমাদের ডক্টর নন্দিনী বণিক আপু, উনি মিড টার্ম পাস করে এখন শেখ রাসেল হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজিতে ট্রেনিং এ আছেন। তো ডক্টর নন্দিনী বণিক আপু, আপনার কাছে আমরা আপনার অভিজ্ঞতা শুনতে চাই। আপনাকে জেনেসিস রেগুলার ব্যাচ কিভাবে হেল্প করেছে এবং আপনি আপনার প্রস্তুতি কিভাবে কমপ্লিট করেছেন, তো আপনার গল্পটি শুনতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাদিয়া আপু, আমাকে উম, সুযোগ দেওয়ার জন্য।
থ্যাংক ইউ নাদিয়া আপু, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম থেকে আমি এখন মানে আমার মিড টার্মের যাত্রাটা বলতে চাচ্ছি। আমি আজকে এই পাশে টেবিলের এই পাশে আমি এখানে এসেই প্রথম মিড টার্মের পড়াশোনা কিভাবে করব খুব হতাশ লাগতেছিল। আসলে কিভাবে শুরু করব, এত হ্যাফাজার পড়াশোনা, অনেক দিন ধরে পড়াশোনা, এইভাবে একাডেমিক ভাবে আর পড়াশোনা হচ্ছে না। এসব মিলে খুব মনে হচ্ছিল যে এতগুলা পড়া 6 মাসের ভিতরে কিভাবে শেষ করব। তারপর আপুরা আস্তে আস্তে আমাদেরকে ওই ওরিয়েন্টেশনের দিনই আস্তে আস্তে বললো যে এখানে এসবিএ, এসএকিউ, অসপি, অস্কিপ অনেক কিছু একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। তখন আরো মানে আমি প্রথমে রেগুলার ব্যাচে অনলাইনে ভর্তি ছিলাম। তারপর মুনাদি ভাইয়া সবসময় এনকারেজ করতো, ইভেন আমাদের যারা মেন্টর ছিল সবাই অফলাইনে আসার জন্য খুব এনকারেজ করতো। এবং পরবর্তীতে আমি অফলাইনে যখন আসি, অনলাইন ভর্তি থাকা পরেও আমি অফলাইনে এসে যখন ক্লাস শুরু করি, তখন দেখি যে আসলে অনেক বেশি ডিফারেন্স হয়। হয়তোবা আমি অনলাইনের ব্যাপারগুলো শুনতেছি, তো তারপরেও কনসেন্ট্রেশনটা অফলাইনে যতটা ভালো থাকে অনলাইনে অতটা কনসেন্ট্রেশন রাখা কষ্ট। আর তারপর আমরা প্রতিদিন একটা না একটা পরীক্ষা থাকতো, রেগুলার ক্লাস, একদম মনে হতো যে একদম স্কুলের মতো ক্লাস শুরু করে দিছে আবার। আর পরীক্ষাটা প্রতিদিন দেওয়া আসলে খুব জরুরি, পড়া হোক না হোক। আগে প্রথম দিকে ভাবতাম যে আসলে পড়া হচ্ছে না, পরীক্ষা দিব না, নাম্বার কম পেলে কে কি ভাববে, এসব ভেবে ভেবে পরীক্ষা বেশ কয়েকটা মিস করা হয়েছে প্রথম দিকে। পরে ভাবতাম আরে কি হবে, পরীক্ষা দেই। এরপরে মানে পরে এসে দেখলাম যে আসলে পরীক্ষার হলে আসাটা অনেক ইম্পর্টেন্ট। একটা মেন্টাল স্ট্যাবিলিটি তৈরি হওয়ার জন্য, যে পরীক্ষার যে একটা ভীতি ওইটা দূর করার ক্ষেত্রেও পরীক্ষার সামনাসামনি হওয়াটা খুব জরুরি। এবং এই যে রেগুলার পরীক্ষা দিতে দিতে ছোট ছোট টপিক গুলো আস্তে আস্তে করে গোছানো হয়েছে, এরপরে লাস্টলি গিয়ে এতটা কষ্ট হয় নাই। মানে তখন শুধুমাত্র সলভ ক্লাস গুলো দেখে আমি পরীক্ষার হলে গিয়ে ভাবলাম যে সলভ ক্লাস দেখে আসতেছি, কিন্তু গিয়ে দেখি যে আসলে অনেক কিছু এই মানে এই রিলেটেড চলে আসছে। সেজন্য আমার কাছে কোচিং মানে কোচিং করাটা আমার খুব জরুরি মনে হয়েছে। যে আমি কোচিং না হলে আমি আসলে সঠিক গাইডলাইন অনুযায়ী আগাইতে পারতাম। এজন্য আমার কাছে মনে হয় যে আমাদের এই একটা গোছানো প্রিপারেশনের জন্য এই 6টা মাস খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা এরপর রিটেন শেষ হওয়ার পরে যে অস্পি অস্কি, তখনও একটা মানে মেন্টর ভাইয়া আপুরা যে এতটা পরিশ্রম করছে আমাদের জন্য, মনে হচ্ছে যে আমরা না, ওনারাই আরেকবার পরীক্ষা দিচ্ছে। ওনারাই হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস, ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এত সূক্ষ্ম ভুলগুলো ধরা দিচ্ছিল যে হয়তোবা আমরা এই জিনিসগুলো ওভারলুক করে যাই। কিন্তু একটু আসসালামু আলাইকুম দেওয়া, ঠিক মতো মানে কথা বলা, বসা, প্রত্যেকটা জিনিস নিয়ে আপু ভাইয়ারা এতটা আমাদেরকে মানে নার্চার করছে, সত্যি সত্যি মানে একটা ফ্যামিলির মতো বিল্ড আপ করা। আর এজন্য আসলে জেনেসিস এর প্রতি, আপু ভাইয়াদের প্রতি খুব কৃতজ্ঞ আমি, যে আসলে এত গুছানো এবং এত সুন্দর করে ওরা সবকিছু রেডি করে দিছে, তখন পরীক্ষার হলে গিয়ে এতটা কষ্ট হয় নাই। আর পরীক্ষার সময় বিসিপিএস বিভিন্ন সময় বিভিন্ন একটা আহ ইয়া করে, মানে নতুন নতুন কিছু ইন্ট্রোডিউস করে। কিন্তু এখানে এত হেফাজত পরীক্ষা দিছি যে এত এত পরীক্ষার মাঝখানে ওই পরীক্ষার ভয়টা কেটে গেছে। ওইখানে নতুন কিছু ফেস করে এতটা খারাপ লাগে নাই, যে না আমি হয়তোবা পারবো, কিছু একটা বলে আসবো, কিছু একটা পার হয়ে আসবো, এরকম একটা ফিল হয়েছে। তো এখন আসলে সৃষ্টিকর্তার ইচ্ছায় পার হয়ে গেছি। আশা করি আপনারাও এইবার পরীক্ষা দিয়ে পার হয়ে যাবেন। আর তবে রেগুলারিটিটা আসলেই খুব জরুরি। রেগুলারলি থাকলে এবং যদি অফলাইনে ক্লাস করেন, সেক্ষেত্রে আপনারা আসলে অনেক বেনিফিটেড হবেন। আশা করি আপনাদের অনেক আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনারা এই পথটা, এই কঠিন পথটা পার হয়ে যান। আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল, জেনেসিসে যারা অনলাইনে ভর্তি হয় তাদের রিটেন এক্সামটা কিভাবে হয়, বা ওসপি ওগুলো কিভাবে কন্ডাক্ট করে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া।
জি ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমার কোয়েশ্চেনটা ছিল যে যারা অনলাইনে ভর্তি হয় তাদের ক্ষেত্রে রিটেন এবং ওসপি এগুলা কিভাবে হয়? আচ্ছা, আপনি কোথায় থাকেন? বাসা কোথায়? ঢাকায় না ঢাকার বাইরে? জি, ঢাকার বাইরে। ঢাকার বাহিরে। একান্তই যারা হচ্ছে ঢাকার বাহিরে থাকে বা একেবারেই সেন্টারে এসে রেগুলার পরীক্ষা দেওয়াটা পসিবল না, শুধুমাত্র তাদের জন্য স্পেশাল কনসিডারেশনে এটা পরবর্তীতে মুনাদি ভাইয়া ক্রাইটেরিয়া ওয়াইজ সিলেক্ট করবেন যে কারাই সিলেকশনের মধ্যে পড়বেন, কাদের অনলাইন পরীক্ষাটা অ্যাকসেপ্টেবল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা আপনাদের এগুলো নিয়ে আরো আলোচনা হবে, আমাদের আজকে মেন্টর আছেন, আপনাদের এগুলো সবই আলোচনা হবে। জাস্ট আমি ছোট করে জাস্ট আপনাকে একটু ব্রিফ দিই। আপনাদের এটা পরীক্ষা দিয়ে আপনাদেরকে ইয়া করে দিতে হয়, ছবি তুলে ওটাকে স্ক্যান করে ইমেল করে দিতে হয়। হ্যাঁ, স্ক্যান করে মেল করে দিলে সেটা মেন্টরের কাছে চলে যায়, সেটা দেখার পরে আপনার রেজাল্ট ওভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। আপনারা স্ক্যান করবেন, হ্যাঁ, স্ক্যান করে মেল করে দিলে তারপরে মেন্টররা খাতাটা দেখে আবার আবার হ্যাঁ থেকে পিক আবার করে দেয়। আপনাদেরকে ফিডব্যাক জি, দিয়ে দিবে। বুঝতে পেরেছি। আর এসবিএ গুলা হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যায়, ওয়েবসাইটে ওখান থেকে পরীক্ষা দিতে। এসপি এর জন্য আপনারা কি কি ফলো করেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের আরো যারা গেস্ট আছেন আজকে আমাদের মধ্যে আরো অনেক গেস্ট উপস্থিত আছেন যারা এবার মিড টার্ম পাস করে আসছে, আমরা একে একে সবার কথাই শুনবো এবং আপুদের কাছ থেকেও জানতে চাবো যে তারা তাদের এসবি এর জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছেন। তো আজকে আমি এটা বলার থেকে বেশি ভালো হবে যারা পাস করে আসছেন রিসেন্টলি তাদের মুখ থেকে আপনারা শোনেন। তো এই পর্যায়ে আমি ডক্টর আফসানা সুলতানা আপুকে রিকোয়েস্ট করব। আপু এখন ইন্টারনাল মেডিসিনে মিড টার্ম পাস করে ট্রেনিং এ আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আফসানা, প্লিজ আপনি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফসানা সুলতানা। আমি আসলে আমার জার্নিটা একটু ছোট, কারণ হচ্ছে আমি রেগুলার ব্যাচে ভর্তি হই, কিন্তু আমি শুরুতেই ভর্তি হইনি। আসলে এখানে অনেকে আশেপাশে থাকে যারা আমাদেরকে অনেক সময় বলে যে মিড টার্মের প্রিপারেশন 2 মাসেও শেষ করা যায়, 3 মাসে শেষ করা যায়, এটা কোনো ব্যাপার না, এরকম অনেক ধরনের কথা বলে। তো আমার কাছেও ব্যাপারটা ওইরকম ছিল, আচ্ছা শুরু করব। এই শুরু করব করতে করতে গিয়ে রেগুলার ব্যাচটা যখন শুরু হয় তার থেকে প্রায় 2 মাস পরে আমি অ্যাডমিশন নেই। আমি প্রথমে ভাবি যে না, আমি অ্যাডমিশন নিব না, আমি নিজ থেকে চেষ্টা করি, অনেকের সাজেশন নেই কিভাবে পড়তে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে পড়াটা শুরু করতে হয়, যেহেতু অনেক দিন থেকে আমরা এসএকিউ জিনিসটার সাথে ফাইনাল প্রফের পর থেকে আর কখনো এসএকিউর সাথে আমাদের ফেস করতে হয় না, আমাদের এসবিএ ফেস করতে হয়। তো আমি এই জিনিসটা বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে শুরু করব। শুধু ডিজিজ পড়তে হয়, প্যাথোফিজিওলজি পড়তে হয়, কোনটার কতটুকু পড়তে হয়, এই জিনিসটা। কারণ আমরা পার্ট ওয়ান এর ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করেছি যে ওই সময় আমরা মোস্টলি কোনো ইনভেস্টিগেশন, মোস্ট ইম্পর্টেন্ট অর ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, এই ধরনের জিনিসগুলোতে ফোকাস করি। কিন্তু এখানে তো আমাদের কোশ্চেন গুলা অ্যানালাইসিস করলে একটু দেখা যায় যে আমাদের চায় হচ্ছে 4টা ইনভেস্টিগেশন লিখো, 5টা ইনভেস্টিগেশন লিখো, মানে এরকম ব্যাপারগুলো। তো আমি পরে যখন দেখলাম যে না, আমি একা পারছি না কোনোভাবে, 2 মাস চলে যাওয়ার পরেও আমি ভাবলাম আমি অ্যাডমিশন নেই, তাহলে আমি হয়তো মানে প্রসিড করতে পারবো এরপর। তারপর অ্যাডমিশন নেয়ার পরে আসলে আমি এটা যেমন হয় আমাদের একটা লম্বা সময় গ্যাপ থাকার পরে পড়াটা শুরু করতে কিন্তু আমাদের ফ্লোটা আসতে 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যায়। তো আমারও সেম একই রকম, একবার তো 2 মাস পরে শুরু করলাম, তারপর হচ্ছে আবার 2 থেকে 3 সপ্তাহ লেগে গেল আমার পুরোপুরি শুরু করতে। আমার এখানে একটা অনেকটুকু টাইম লস হয়। তো এটা থেকে আমার প্রথম সাজেশন সবার প্রতি থাকবে, যারা আজকে আম, এই এই ব্যাচে ভর্তি হয়েছেন, এখন থেকে রেগুলার চেষ্টা করবেন। আপনি আজকে থেকে চেষ্টা করলে আপনার 2 সপ্তাহ পরে ফ্লো আসবে এবং আপনি আস্তে আস্তে শেষ করতে পারবেন। আর এরপর যেটা সবাই বললো যে অনেক কম ব্যাপার, আমিও ভাবলাম আচ্ছা ডেভিডসন তো পড়াই আছে, এখন তো পড়তে অনেক তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো। কিন্তু এটা আসলে হয় নাই আমার ক্ষেত্রে, মানে বেশটুকু সময় লাগে, প্রথম একবার পড়তে সময় লাগে। আর আমার কাছে মনে হয় একবার পড়ায় হচ্ছে মানে আমার জন্য, আমি যেমন স্টুডেন্ট, আমার একবার পড়ায় হয় না, আমাকে রিভিশন দিতে হয়। না হয় হচ্ছে আমি ওই যে আলাদা করে রিটেন, যেহেতু আমাদের এটা তো গাইড বইয়ের মতো কোনো গোছানো না ওইভাবে যে আমরা 4টা ইনভেস্টিগেশন 5টা ইনভেস্টিগেশন কি ওইটার
ফাইন্ডিংস গুলা কেমন হয়। এখানে যেমন সবকিছু গদ বাঁধা থাকে, একটা জায়গা থেকে খুঁজে খুঁজে বের করে এগুলো আমাদেরকে ছোট ছোট নোট করতে হয় বা সাইডে আলাদা করতে হয়। তো এই জিনিসগুলোর জন্য একটু সময়ের প্রয়োজন। তো আপনারা যারা আজকে থেকে শুরু করছেন আপনারা হয়তো অ্যাডভান্টেজ পাবেন এই জিনিসটা, যেটা আমি হয়তো পাইনি। আর এরপর হচ্ছে এর পরের ব্যাপার যেটা, সেটা অবশ্যই হচ্ছে রেগুলারিটি। এখানে আপনি রেগুলারিটি মেনটেন না করলে আপনি কোথায় যে অনেক দূরে পিছিয়ে পড়বেন, আপনি 1 সপ্তাহের গ্যাপে ওইটাই আপনি বুঝতে পারবেন না। তো আমার জন্য এই জন্য ক্লাস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি কখনো যখন একটু লো ফিল পড়া হচ্ছে না, তখন আমি যখন ক্লাসে আসতাম, আপনি যখন একই একই রকম অনেকজন মানুষকে দেখবেন একসাথে আপনার মতো পড়ছে, এবং অনেককে দেখবেন অনেক ভালো পাচ্ছে, অনেকে হয়তো আপনার মতোই, অনেকে হয়তো আপনার চাইতেও লো আছে, তখন আপনি কিন্তু একটা পড়ার মোটিভেশন পাবেন, এবং আপনি গিয়ে নতুন করে আবার পরের 1 সপ্তাহের জন্য আপনি পড়াটা মানে আপনি পড়তে পারবেন। তো এই জিনিসটা আমি আমার জন্য পার্ট 1 এর ক্ষেত্রেও এটা অনেক কার্যকর ছিল, যার কারণে আমি ভাবলাম যে আমাকে অবশ্যই ক্লাসে যেতে হবে। আর ক্লাসে আসলে আরেকটা জিনিস, যেটা আমরা যেমন শুধু গদ পড়ে কিন্তু আমরা সবকিছু জানতে পারি না বা সবকিছু মনে রাখতে পারি না। আমরা যখন শুনি ওই জিনিসটা আমাদের কিন্তু অনেক বেশি মেমোরিতে অনেক বেশি ভালোভাবে কাজ করে। যখন একটা জিনিস ডিসকাস করি কারোর সাথে, যেমন সলভ ক্লাসগুলো যখন হয়, আপনি একবার ব্রেনস্টর্মিং করলেন, আপনি কোথায় ভুল করলেন ওটা যখন আপনি সলভ ক্লাসে কোশ্চেন করলেন বা মেন্টর বলে দিল, তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালোভাবে মনে থাকে। আপনার আলাদা করে এটা ওই যে গদ বাঁধা পৃথিবী কমলা লেবুর মতো গোল করে এরকম মুখস্থ করতে হয় না আর কি। আর আপনি যখন আশেপাশে সবার সাথেও থাকবেন, যতক্ষণ জেনেসিসে হয়তো ক্লাস হচ্ছে না, আপনি 20 মিনিট 10 মিনিট ওয়েট করছেন, আধা ঘন্টা ওয়েট করছেন, তখনও দেখবেন আপনার পাশের জনের সাথে একটা কোশ্চেন ডিসকাস করলেন, ওইটাও কিন্তু আপনার মেমোরিতে কম্পারেটিভলি আপনি যেটা একা একা পড়ছেন তার চাইতে অনেক ভালো মনে থাকে। আমার জন্য এই জিনিসটা ইফেক্টিভ হওয়ার কারণে আমি আসলে ক্লাসটাতে বেশি অ্যাটেন্ড করি। এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এসিকিউ আপনি কিভাবে লিখবেন। এসবিএ আগের কোশ্চেন গুলা যেমন ছিল, কিছু জিনিস থিওরিটিক্যাল ছিল আমাদের, এখানে কিন্তু তেমন বিশেষ করে খুব বেশি থিওরিটিক্যাল কোশ্চেন হয় না, এখানে সবকিছু সিনারিও বেসড। এখন আপনি পড়ে গেলেন, আপনি জানেন, কিন্তু ওই সিনারিও ইনস্ট্যান্ট ওই সময়ের মধ্যে মাথায় কাজ করানোর জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্র্যাকটিস। আর ওই প্র্যাকটিসটা আপনি একা একা করলে আমার মনে হয় না ওইটা অতটা ইফেক্টিভ হয়। আর স্পেসিফিক কোনো বই বললে আমরা আসলে ডেভিডসনটাকেই ফলো করা হয়। আর আমি আমি যদি বলি, আমি হচ্ছে পরীক্ষাগুলো দিয়েছিলাম, পরীক্ষার সময় প্রতিটা পরীক্ষায় প্রতিটা সিস্টেম থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো হওয়ার পসিবিলিটি থাকে, মেন্টররা ওই সব কোশ্চেন করেছেন, ওইগুলাই কিন্তু ব্রেনস্টর্মিং ওখানেই হয়। আর সলভ ক্লাসের মধ্যে মোটামুটি আপনার ওই জিনিসগুলো সলভ হয়ে যায়। আপনার এসবিএ ধরতে সুবিধা হয় এই প্র্যাকটিসটা থাকার কারণে, হঠাৎ করে আপনার সামনে কোশ্চেন যখন চলে আসে। এইটা হচ্ছে আপনার এবং এসবিএ আর এসিকিউর ব্যাপারে আমি এভাবেই মোটামুটি প্রিপারেশনটা নেই। আর অনেক কিছু আছে আমাদের, যেমন গাইডলাইন পড়তে হয়, আমি যেমন জানতামই না যে গাইডলাইন পড়তে হয় বা কোন কোন গাইডলাইন পড়তে হয়, কোন গাইডলাইন থেকে কতটুকু পড়তে হবে, এক একটা গাইডলাইন অনেক বড় থাকে। এই জিনিসটা এখানে মেন্টররা আমাদেরকে ঠিক করে দেন যে এই জিনিসটা, এই গাইডলাইন পড়তে হবে, এই গাইডলাইন থেকে এতটুকু পড়তে হবে, এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন কিভাবে আসতে পারে এই জিনিসটা না বুঝলে আসলে শুধু জেনে এক্সাম অ্যাটেন্ড করাটা, ওই মুহূর্তে মাথায় বসে বসে মাথায় চিন্তা করা, এটা একটু টাইম কনজিউমিং হয়, অনেক ক্ষেত্রে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, মানে অনেক প্রবলেম হতে পারে। তো ওই জিনিসগুলো আমার এখানে হেল্প হয়। আর ক্লিনিক্যালে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমরা ওয়ার্ডে তো কম বেশি সবাই প্র্যাকটিস করি এই 2 বছর, কিন্তু আমরা আসলে আমাদের হয়তো কাজের প্রেশারের জন্য হোক বা বেশিরভাগ মানুষই আমরা এক্সাম ওরিয়েন্টেড বা যে প্রোটোকল বা যে সিস্টেমটা থাকে প্রতিটা এক্সামিনেশনের একদম স্টেপ ওয়াইজ, যেটা আমাদের থেকে এক্সামিনেশন হলে স্যাররা এক্সপেক্ট করেন, ওইভাবে আমরা আসলে প্র্যাকটিস করি না, বেশিরভাগ মানুষই করি না। তো ওই জিনিসটা কি, যার কারণে আমাদের নিজেদের মধ্যে অনেকগুলো স্টেপ মিস হয়ে যায়, যে আমরা আমরা জানি যে এটা এটা করতে হবে, কিন্তু কোন স্টেপের পর কোন স্টেপ আমরা একটু এলোমেলো হয়ে যায়। ওই জিনিসগুলোও কিন্তু আমি জেনেসিসে এসেই প্র্যাকটিস করি। এখানে আসার পরে আমাদেরকে যেদিন যে ক্লাস হয় আমি চেষ্টা করতাম ওখানেই আমাদেরকে ক্লাসেই যারা থাকতেন তাদের উপর করতে দেওয়া হতো, সেটা একবার করতাম, তারপর পরে ওয়ার্ডে যে আবার প্র্যাকটিস করতাম। এভাবে করে মোটামুটি আনতে হয়, কারণ আপনার একবার থট ব্লক হয়ে গেলে পরীক্ষার হলে, এরপরে হঠাৎ করে স্যারটা বুঝে যায় যে আচ্ছা ও এখানে মনে প্র্যাকটিস কম ছিল বা এরকম। এর পরের স্টেপে যাওয়ার জন্য অনেক মানে তখন মনে হয় যে
মানে পুরো ব্ল্যাক, এমন একটা সিচুয়েশন হয়। তো এই প্র্যাকটিসটাও আমার মনে হয় মানে আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল, এখানে যেহেতু অস্পির প্র্যাকটিস হতো এই জিনিসগুলা। আর অফলাইনের ব্যাপারে যেটা বলবো, অফলাইনে হচ্ছে আসলে আমি যেহেতু অনেকদিন এভাবে রিটেন লেখার কোনো প্র্যাকটিস নাই, টাইম বেঁধে যে লিখতে হয় ওই জিনিসটা আমি তো বাসায় থাকলে আসলে কিছুটা ফাঁকিবাজি মনোভাব চলে আসে নিজের মধ্যে। তো এখানে আসলে যেহেতু টাইম বাঁধা থাকে, তো টাইম বাঁধা থাকে এমনকি কম টাইম দেয়া থাকে আমাদের। তো আমাদের আসলে এত অভ্যাসটা হয়ে যায় যে আমি পরীক্ষার হলে আমার এমন হয় যে আধা ঘন্টা আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর 1 ঘন্টা 5 মিনিটে আমি হচ্ছে এসবিএ শেষ করে ফেলি। তো এই জিনিসগুলো এখানে প্র্যাকটিসের কারণে কিন্তু আমি ওখানে এত তাড়াতাড়ি এবং এত স্মুথলি আমার পার করতে পারি। আর এক্সামিনেশনের আরেকটা ব্যাপার ছিল যেটা আমাদের হিস্ট্রি টেকিং এন্ড হচ্ছে আমাদের কাউন্সেলিং এর যে ব্যাপারগুলো, ওইটাও একটা ফোবিয়া ছিল, কারণ যেহেতু বুঝতাম না অনেকদিন। আমাদের আন্ডারগ্রেডের একরকম, এখানে তো আর একটু বেটার এক্সপেক্ট করেন স্যাররা আমাদের থেকে, সেটা আমাদেরকে এখানে প্র্যাকটিস করানো হয় অনেক বেশি। আমি প্র্যাকটিসটা করি, ওই প্র্যাকটিসের মাধ্যমে আসলে যে সামনে আসলে জড়তা কাটানো। আমরা একটা প্রবলেম হয় যেমন আমরা জড়তার জন্য বলতে পারি না, আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের বাংলাটা ওইভাবে আসে না, বাংলা ইংলিশ মিক্স হয়ে যায়, যেহেতু আমরা মেডিকেল জার্গন ইউজ করতে পারবো না সেখানে, বা অ্যাজ লেস পসিবল আমাদের ইউজ করতে হয়। যার কারণে ওইটার প্র্যাকটিসটাও কিন্তু আমি জেনেসিসের শেষের যে 7টা দিন ওনারা ক্লাস নিলেন, ওখানে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে মানে খুব আমি নিজেই অবাক যে আমি পরীক্ষার হলে এত স্মুথলি বাংলা ওয়ার্ড কিভাবে আমার মাথায় আসলো। নর্মালি আমার মাথায় আসে না, আমি অনেক ব্ল্যাঙ্ক হয়ে যাই, এটার বাংলা কি, এরকম চলে আসে। তো ওই জিনিসগুলো প্রতিটা জিনিসে আমার মনে হয় এই প্র্যাকটিসটা অনেক বেশি আমার জন্য হেল্পফুল ছিল। ইভেন আরেকটা জিনিস বলবো যেটা আরো 2টা জিনিস বলবো অ্যাকচুয়ালি। একটা জিনিস হচ্ছে, আরেকটা আপনারা খেয়াল রাখবেন, এই সময়টা আমরা আগে পার্ট 1 এর আগে যেমন ভাবতাম যে আমরা শুধুই পড়াশোনা করতাম, তখন অনেকে হয়তো জব করেছেন, বেশিরভাগই কিন্তু শুধু পড়াশোনা করতাম। এখন কিন্তু আমাদেরকে একই সাথে ট্রেনিং এবং একই সাথে আম, এখানে ক্লাস করা এবং নিজের প্রিপারেশন নেওয়া, সবকিছুই চালাতে হয়। সাথে সবার ফ্যামিলি তো অবশ্যই আছে, কিছু ইমার্জেন্সি চলে আসে অনেক সময় যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না, নিজের শরীর খারাপ হতে পারে। এই সবকিছু মিলিয়ে মানে রেগুলারিটি মেনটেন করা, নিজের মানে মেন্টালি স্ট্রং থাকা, এটার জন্য কিন্তু আপনার একটা সাপোর্ট সিস্টেম দরকার হয়। ক্লাসে যখন আসবেন আপনি দেখবেন এক একজনের এক এক ধরনের প্রবলেম, তখন আপনি কিন্তু নিজের প্রবলেমটা ওই ধরনের মনে হয় না, মনে হয় যে মানে পারবো আমি, মানে ওই সাহসটা চলে আসে। একজন আরেকজনকে সাহস দিলে খুব মানে এটা খুব কাজে দেয়। আমি আমার ক্ষেত্রেও খেয়াল করেছি, অন্যদের ক্ষেত্রেও খেয়াল করেছি। আর আরেকটা জিনিস বলবো, অস্পির ক্ষেত্রে যে জিনিসটা, আপনার একটা স্টেশনে যদি কিছু খারাপ হয়, ওইটার বার্ডেন কোনোভাবেই ওইটার অন্য স্টেশনে নিয়ে যাবেন না, কারণ এটার কনসিকুয়েন্স হিসেবে আপনার একটা স্টেশনের পরের স্টেশন এভাবে কন্টিনিউয়াসলি খারাপ হতে থাকে, যেটা আমি এখানে মকে এসে ফেস করি। মকে ফেস করার কারণে আমি এটা 2 দিন আমি এটা ডিটারমাইন্ড ছিলাম যে আমি পরীক্ষা হলে আর যাই করি এখানে যে ভুলটা করেছে এটা করবো না। এখানে যদি আমি ফেস না করতাম, আমি হয়তো জানতাম না যে আমি এরকম কিছু ফেস করতে পারি, যে প্রথম একটা স্টেশন ভুল হলে বা একটা স্টেশনে আমি পারিনি, ওইটার কনসিকুয়েন্স আমি যখন ক্যারি করে নিয়ে যাচ্ছি, তখন আমার প্রতিটা স্টেশনেই এটার ইম্প্যাক্ট করতেছে। তো এই জিনিসটা আহ কেউ যেন না করেন। এখন এটা আসলে বলে দিলে তো এটা হচ্ছে না, এটাও মানে আপনি ফেস করলে আপনি বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি কি হয়। আমি মক দিয়ে এতটাই ট্রমাটাইজ ছিলাম যে আমি এটা কি করলাম। তো এই জিনিসটাও আমি এখান থেকেই শিখে গেছি। আর কন্টিনিউয়াস নক থাকবে সব মেন্টরের দিক থেকে, সবাই হেল্প করে। ক্লাসের বাইরেও আমি অনেক মেন্টরকে বিভিন্ন ভাবে নক দিয়েছি, ওনারা আমাকে সেই ইনফরমেশন গুলা দিয়ে সবসময় হেল্প করেছেন। পড়াশোনার ব্যাপারে হোক, আমি অনেকগুলো ক্লাস যেহেতু অ্যাটেন্ড করতে পারিনি, সেগুলা কিভাবে গোছাবো সেটাও আমি কিন্তু হেল্প পেয়েছি এখান থেকে। আর মুনাদি ভাইয়া থাকবে, উনি উনি আপনাদেরকে সবসময় প্রেসারের উপরে অবশ্যই রাখবেন, যেন আপনাদের পড়াশোনাটা টাইমলি শেষ হয় এবং আপনারা ভালোভাবে আহ পরীক্ষাগুলো দিতে পারেন। তবে অবশ্যই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, কোনোভাবেই পরীক্ষাগুলো যেন মিস না হয়। কিছুই না পারেন আপনি এসে এবিসিডি পারেন, এবিসিডি লিখে দিয়ে যাবেন, রেজাল্ট কয়দিন পর আপনার পর ওই আপু ধরনের। পরীক্ষা হয়? সরি, পরীক্ষা কয়দিন পর পর হয় রুটিনে? পরীক্ষা কয়দিন পর পর হয়? আপনার একটা সিস্টেম শেষ হওয়ার পরের ক্লাসেই ওই সিস্টেম রিলেটেড পরীক্ষা হয়। ওই সিস্টেম রিলেটেড এসএকিউ, এসবিএ এবং অস্পিও হয়।
আর অস্কির জন্য আলাদা ক্লাস হয়, ওই আলাদা ক্লাসের জন্য অস্কির পরীক্ষাটা আমরা যেহেতু টাইম শর্ট ছিল, আমরা অস্কি একসাথে মক দেওয়ার সুযোগ পেয়েছি। আর পরীক্ষায় যেদিন অস্কি প্র্যাকটিস করানো হয় ওই দিন ওই ক্লাসের শেষে সবাইকে করতে দেওয়া হয়, এভাবে করে মানে প্র্যাকটিসটা থাকে। তো আপনি ডেভিডসনের পাশাপাশি আর কি কি বই ফলো করেছিলেন? ডেভিডসনটাই মেইনলি পড়েছি, আর জল্লি স্যারের বই পড়েছি অস্কির জন্য। আর এর পাশে হ্যাঁ, এটা মেন্টররা আসলে আপনাদেরকে সবকিছু বলে দিবেন বাকি কি কি পড়তে হয়। ঠিক আছে, আমার এটুকুই বলার ছিল। আসলে হিস্ট্রি টকিংটা কি লং কেস মূলত? সরি, হিস্ট্রি টকিং যে বলছেন, হিস্ট্রি টকিংটা কি মূলত লং কেস? না না লং কেস না। হ্যাঁ, এটা আপনাদেরকে মেন্টররা ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এখানে শেষ করছি, মেন্টররা আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর আফসানা সুলতানা, অনেক সুন্দর করে আপনাদেরকে ব্রিফ করলো ওর জার্নিটা, কিভাবে প্রিপারেশন শুরু করেছে, ইভেন জেনেসিস কিভাবে তাকে হেল্প করেছে। আর যারা অনলাইনে আছেন আপনাদের এখন অনেক প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আপনারা তো এখন পরীক্ষার্থী সামনে দিবেন। আপনাদের জন্যই আজকে আমাদের এই লং রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো আমি এর মধ্যে আমরা আরো কথা শুনবো, আমাদের উপস্থিত এখানে আমাদের আরো ডক্টর আছেন, চিকিৎসক আছেন, আপুরা আছেন, আমাদের সাথে যুক্ত হবেন অনলাইনে একটা ভাইয়া, হ্যাঁ এবার পাশ করেছেন। আমরা সবার কথাই শুনবো, কিন্তু মাঝখান দিয়ে আমার এই কথাটা মানে এই জন্য বলছি যে আপনারা যেহেতু পরীক্ষা দিবেন সামনে, তো আপনাদের প্রিপারেশনটা কিভাবে নিবেন, আপনাদের কিভাবে পড়া উচিত, হ্যাঁ এটা আপনাদের মনে এখন অবশ্যই প্রশ্ন আসবে। এই জন্যই ওরিয়েন্টেশন ক্লাসটা আসলে দরকার। হ্যাঁ, কারণ দেখা যায় অনেকেই চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যাচে ভর্তি হয়েছি, আমি যেদিন ক্লাস শুরু হবে, ক্লাস কবে শুরু হবে আপু, সেদিন থেকে শুরু করব। তারপর যখন ক্লাস শুরু হয়, ক্লাসের মধ্যে মধ্যে তাদের মানে হাজারো প্রশ্ন, হ্যাঁ কিভাবে পড়বো, কি কন্টেন্ট লাগবে। তো এই জিনিসগুলার জন্যই আমরা কিন্তু আজকের এই আয়োজনটা করেছি, আমাদের মিড টার্ম মেডিসিন রেগুলার ব্যাচ ফর জানুয়ারি 2025। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসেই আপনাদের অ্যাকচুয়ালি পুরোপুরি ভাবে ব্রিফ করে দেওয়া হবে আপনারা কি কি কন্টেন্ট মানে আপনাদের লাগবে, কোন বই লাগবে, কি গাইডলাইন লাগবে কিনা, আপনারা এসবি এর জন্য কিভাবে প্রিপেয়ার্ড হবেন, রিটেনের জন্য কিভাবে প্রিপেয়ার্ড হবেন। হ্যাঁ, ডিটেলসে আপনাদেরকে এটা আজকে বলে দেওয়া হবে। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যেই ফ্রেন্ড বা কলিগ যারা ব্যাচে আছেন কিন্তু কোনো কারণে আজকে হয়তো যুক্ত হতে পারেননি, আপনারা তাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করে দিবেন অবশ্যই, যেন ক্লাস শুরুর আগে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা একবার দেখে নেন। তাহলে তার টোটাল যে আমাদের যে 6 মাসের একটা দীর্ঘমেয়াদী এই যে একটা কোর্স, হ্যাঁ আমরা যে আপনাদের সাথে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা তো আসলে কাঁধে কাঁধ মিলিয়েই টোটাল জিনিসটা শেষ করব। আমার একার পক্ষেও কখনো পসিবল হবে না, জেনেসিস একা কখনোই পারবে না, আবার আপনি একা বসে থেকেও সেটা সম্ভব না। সো এই জার্নিটা 6 মাসের জার্নিটা কিরকম হবে এটার কমপ্লিট একটা রোড ম্যাপ আজকেই কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জন্য আপনারা বাকিদেরকে ইনভাইট করবেন বা প্রমোট করবেন যেন তারা অ্যাটলিস্ট ক্লাসের আগে ওরিয়েন্টেশনটা শুনে নেয়। হ্যাঁ, এটা তাদেরই বেনিফিটের জন্য। আমরা তো হাজারবার বলতে পারবো, কিন্তু পরীক্ষার্থীদের একটা ডিফারেন্ট টেনশন সবসময় থাকে। So আমরা চাই যেন আপনি পড়া শুরু করে দিলে ওই টেনশনটা না থাকে। হ্যাঁ, তো আমাদের সাথে আজকে আরো যুক্ত হবেন আমাদের খুবই প্রিয় মুখ, আমাদের বড় ভাই, আমাদেরও মেন্টরের মেন্টর বলি আমরা, আমাদের মুনাদি ভাই আজকে আসবেন আমাদের সাথে। আরো আমাদের গেস্ট হিসেবে আজকে স্পেশাল গেস্ট হিসেবে মেন্টর, আমাদের খুবই প্রিয় মেন্টর, আপনারা যারা এখানে করেছে তারা তো জানে, আপনারা যারা করবেন ভবিষ্যৎ তারাও জানবেন, ডক্টর আনিকা হাসান আপু আছেন, যুক্ত আছেন। তো আমরা আপুর কাছে শুনবো পরে, আমরা আগে আমাদের চিকিৎসকদের এক্সপিরিয়েন্সটা শুনে নেই, তাদের ডিফিকাল্টিস গুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পড়তে গেলে কোথায় অবস্ট্রাকল হয়, বা আসলে এক্সপিরিয়েন্স শুনে তো বোঝা যায়। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে হয়তো বা আপনার একটা হেল্প হবে, তো এরকমই এই জন্য আমরা আগে একটু শুনে নেই আপুদের কথা। সো আফসানাকে আরেকবার থ্যাংক ইউ, খুব সুন্দর করে আফসানা ব্রিফ করেছে, আশা করি আপনাদের খুবই হেল্প হবে ওর জার্নিটা শুনে। এরপর যে আমি রিকোয়েস্ট করব ডক্টর ওয়াফা সাদিয়া করিম আপুকে। ডক্টর ওয়াফা সাদিয়া করিম উনি এখন ঢাকা মেডিকেল কলেজে মেডিসিনে ট্রেনিং এ আছেন, মিড টার্ম পাস করে। সো ওয়াফা আপু, আপনি যদি আপনার জার্নিটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। থ্যাংক ইউ আপুকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আমি শুরু করছি, সেটা হচ্ছে আমার যে জার্নিটা, এটা আফসানা আপুর মতোই শর্টই বলা যায়। তো আমি জানুয়ারিতে ঠিক করেছিলাম যে আচ্ছা জুলাই আমি বসবো,
মিড টার্মে বসবো, তো সেই হিসাবে আমি সবার প্রথমে চিন্তা করেছিলাম যে আমার কি কোচিং লাগবে কিনা। আমার কাছে মনে হচ্ছিল যে ডেভিডসন তো পড়াই আছে, প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন দেখবো, হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আমি যখন পড়তে গেলাম তখন দেখলাম যে আমি সবার প্রথমে একটা চ্যাপ্টার দিয়ে শুরু করলাম, তো আমার 4-5 দিন হয়ে যাচ্ছে ওই চ্যাপ্টারটা আর শেষ হচ্ছে না। এবং আমরা যেরকম পার্ট ওয়ান এর মতো করে পড়ি, যেমন অ্যানাটমি ফিজিওলজি পড়ি, মিড টার্ম কিন্তু একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। মিড টার্ম কিন্তু এমন না যে অ্যানাটমি ফিজিওলজি এগুলা কিন্তু না, অনেক আমরা ওয়ার্ডে যে পেশেন্ট গুলা দেখি সেগুলা থেকেই কিন্তু মিড টার্ম। তো আমার কাছে মনে হলো যে না, আমার আসলে একটা গাইডলাইন দরকার। তো আমি হচ্ছে মার্চের শুরুর দিকে হচ্ছে জেনেসিসে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে ক্লাসগুলো করছি, ক্লাসগুলো অনেক লেন্দি থাকতো, টু বি ভেরি অনেস্ট, 4-5 ঘন্টার, কারণ এক একটা সিস্টেম আসলে কভার করতে অনেক সময় লাগে, সত্যি কথা বলতে। তো পড়লাম, পড়ার পর যেটা বুঝলাম যে আসলে আপনাকে বুঝতে হবে যে রিটেন বলেন বা এসবিএ বলেন আপনার কোন জায়গাগুলো লাগতেছে। মানে আপনি আসলে পুরা ডেভিডসন পুরা চ্যাপ্টার মাথার মধ্যে নিয়ে গিয়ে পরীক্ষা দিবেন, মানে এই আশা করাটা আসলে ঠিক না। মানে আপনার পরীক্ষা ওরিয়েন্টেড পড়া পড়ে আপনার হচ্ছে ওইখানে ডেলিভারি দিয়ে আসতে হবে, এটা খুব ম্যাটার করে। আর আমরা যেরকম পার্ট ওয়ান এর সময় যেরকম বক্স বেসড পড়তাম, কিন্তু আমি দেখলাম যে যখন জেনেসিসের কোয়েশ্চেন গুলো আমি দেখলাম যে পরীক্ষা দেওয়ার সময়, যে এসবিএ বলেন বা হচ্ছে এসএকিউ বলেন, তখন হচ্ছে কোয়েশ্চেন গুলা খুবই ইম্পর্টেন্ট টপিক থেকে খুবই স্পেসিফিক চাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা মিড টার্ম এর কোয়েশ্চেন গুলা কিরকম হয় ওই সম্পর্কে একটা ধারণা পাই, সত্যি কথা বলতে। তো পরীক্ষা দিলাম দিলাম, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট আসলো যে আমাদের অস্পি ব্যাচ শুরু হবে। তো আমি অন্যান্য সাধারণ স্টুডেন্টদের মতে আমি চিন্তা করলাম যে আসলে রিটেনের নর্মালি কি হয়, যে রিটেন পাশ করার পরে সবাই অস্কি ব্যাচে ভর্তি হয় বা অস্পি ব্যাচে ভর্তি হয়, ব্যাপারটা এরকম। কিন্তু ওনারা এত আগে থেকে শুরু করে দিচ্ছে, আমি তো জানি না যে আমি রিটেনে পাশ করবো কিনা, তাহলে আমি এখনই কেন ভর্তি হব। আমার সবার ফার্স্টে এই থটটা আসে। তারপর অনেক সিনিয়রদের সাথে কথাবার্তা বললাম, ওনারা জাস্ট একটা, যারা প্রিভিয়াসলি ভর্তি হয়েছে তারা বললো যে ওনাদের অস্পি ব্যাচটা তুই কর, তুই হচ্ছিস বুঝবি যে ডিফারেন্সটা কোথায়। তারপর ভর্তি হলাম, হওয়ার পর হচ্ছে আমার প্রথম ক্লাস আমার খেয়াল আছে যে প্রথম ক্লাসে কোনো কারণে আমি হচ্ছে অ্যাটেন্ড করতে পারি নাই। তো আমাকে কোচিং থেকে ফোন আসে সেদিন সকালে যে ম্যাডাম আপনি কি আসবেন কিনা, আপনার তো পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনি আসবেন কিনা। তো আমি খুবই অবাক হলাম যে ওনারা যে আমি যে অ্যাবসেন্ট ছিলাম, যে ইউজুয়ালি কি হয় আপনি আসলে আসলেন না আসলে নাই, কিন্তু ওনারা যে এটা মনিটর করতেছে যে আপনি আসছেন কিনা, এটা এনশিওর করা। তার পরের দিন থেকে, তার পরের ব্যাচগুলো থেকে আমি খুবই মানে রেগুলার ভাবে ক্লাস হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস ছিল, তো আমি হচ্ছে ওইটা অ্যাটেন্ড করা স্টার্ট করি। তো আমি যেটা বুঝলাম যে আমরা কিন্তু এমবিবিএস লাইফ থেকেই এই যে বলেন কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, নিউরোলজি এগুলো আমরা সব জানি, তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়? আপনি আমরা কিন্তু ওয়ার্ডেও 2 বছর অনেক প্র্যাকটিস করি, ওয়ার্ডে আমরা হেপাটোমেগালি, স্প্লিনোমেগালির পেশেন্ট দেখছি, সবকিছুই করছি, কিন্তু করার পরেও আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাই না। আমরা চিন্তা করছি আচ্ছা ওনার হেপাটোমেগালি আছে, আমরা শুধুমাত্র হেপাটোমেগালি দেখলাম, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বা প্রসিজিওর ওয়াইজ যাই না। আমার যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু আমার রেকটাস অ্যাবডোমিনাসটা টট করে তারপর কিন্তু হচ্ছে হেপাটোমেগালি বসে তারপর পালপেট করতে হবে। তো এই যে এই জিনিসগুলা, এই খুঁটিনাটি বিষয়গুলা, এগুলা হচ্ছে জেনেসিসের মেন্টররা প্রতিটা ক্লাসে খুব ভালো মতো বলে দিত। তারপর আমরা কি করতাম, আমাদের ক্লাস শেষ আমরা ওখানে স্টেপস গুলা খাতার মধ্যে নোট ডাউন করে ফেলতাম। তারপর এখানেই হচ্ছে ডামি পেশেন্ট থাকে, ডামি পেশেন্টের উপর আমরা প্র্যাকটিসটা এনশিওর করে আমি বাসায় যেতাম। তো এটার জন্য আমি মনে করি যে ক্লিনিক্যাল দিক থেকে আমি খুবই মানে বেনিফিটেড হয়েছি, এটা বলবো। আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমি পরীক্ষার হলে গিয়ে আমি আসলে ওনাদের কথা আমি খুব মনে করছি। সেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেশন যে অস্কিতে থাকে, ফার্স্ট স্টেশন ছিল হচ্ছে হিস্ট্রি টেকিং। তো হিস্ট্রি টেকিং এমন একটা আসছিল যে কাফ এবং হেমোপটাইসিস। তো এখন আপনি নর্মালি কি চিন্তা করবেন, আপনি পেশেন্টকে আচ্ছা সালাম দিলেন, প্রসিডিউর দিলেন, সবকিছু জিজ্ঞেস করবেন, আপনি কিন্তু রেসপিরেটরি লাইনেই থাকবেন। বাট আপনার যে আলাদা যে ডিজিজ গুলো আছে, আপনার কিন্তু হচ্ছে ব্লাড ডিসক্রেসিয়াস গুলা, বা আপনার কিন্তু ড্রাগ হিস্ট্রি নেওয়ার লাগবে, বা আপনার ওই পেশেন্ট অ্যাকিউট এলভিএফ এর কিনা সেটা দেখার লাগবে। তো জেনেসিস হচ্ছে পরীক্ষার আগে একটা হচ্ছে বই বের করে, সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, ওই বইটা আসলে কত বেশি হেল্পফুল ছিল আমাদের জন্য। আমরা জাস্ট গল্পের বইয়ের মতোই জাস্ট রিডিং পড়ে গেছি, কারণ এত সময় আসলে ছিল না আমাদের। তো আমি ওই দিন পরীক্ষার সকালবেলা, আমাদের পরীক্ষা শুরু হতে হতে অনেক লেট হয়, একটু ওয়েট করা লাগে। তো সেইভাবে আমি জাস্ট পাতা উল্টে যাচ্ছিলাম, আমার মাথার মধ্যে কি আছে ওইটা আমি দেখতেছি না, জাস্ট হচ্ছে টেনশন হচ্ছিল খুব পরীক্ষার সামনে, মানে পরীক্ষার সামনে। যাই হোক, তো আমি প্রতিটা 13টা বা 14টা ছিল মনে হয়
হিস্ট্রি টেকিং। তো এখানে আমি 13টা 14টা আমি দেখে গেছি এবং আমার কাছে পরীক্ষার কোয়েশ্চেনটা পড়ে খুব ভালো লাগছে যে আমি এই মাত্র দেখে গেছি এবং এটা কমন আসছে। তো আমি খুব দ্রুততার সাথে হিস্ট্রি নিছি। আর আমাকে বলে রাখা ভালো, আমাদের হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং এর উপর কিন্তু একটা ক্লাস হয়েছে। তো সেখানে হচ্ছে আমাদের সাথে আমাদের যাদের কলিগরা ছিল বা আমার ব্যাচ মানে আমাদের ব্যাচে যারা ছিল তাদের সাথে আমরা খুব প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পর কিন্তু ওই জড়তাটা ছিলই না। আমরা কিন্তু জানি যে এখন কিভাবে হিস্ট্রি নিতে হবে বা কোন কোন পয়েন্ট গুলো মিস হয়। যেমন আপনি দেখবেন আপনার কিন্তু ওই সিস্টেম রিলেটেড টপিক গুলা কিন্তু মিস হবে না, কিন্তু আপনি দেখবেন যে সবকিছুর সাথে দেখবেন এসএলই রিলেটেড, সবকিছুর সাথে দেখবেন হাইপো বা হাইপার থাইরয়েডিজম রিলেটেড। তো আমরা ওগুলা নিতে আসলে ভুলে যাই। তো আমার ওগুলোও মিস হয় নাই। আমি ওখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে 7 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করবেন, তারপর হচ্ছে এক্সামিনার আপনাকে ক্রস কোয়েশ্চেন করবে, ব্যাপারটা এরকম। তো আমি শেষ করি, শেষ করার পর ওখানে এক্সামিনার ম্যাম ছিল। মানে আমি আমি মানে বলতেছি এটা যে ম্যাম আমাকে বলছে যে তুমি তো অনেক ভালো হিস্ট্রি নিছো, তোমার মতো এত ভালো হিস্ট্রি হয়তো আমিও নিতে পারতাম না। তো এই যে কথাটা বলছে ম্যাম, তো ওইটাতে আমার কনফিডেন্স খুবই বুস্ট আপ হয়েছে। প্লাস আমার কাছে মনে হচ্ছে যে এক্সামের স্টেশনে আসলে যে কেউ এরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে এটা আমার জানা ছিল না। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সবগুলা পয়েন্ট হচ্ছে টাচ করে আসতে পারছি, এটা একটা ব্যাপার। তো তারপরের যে স্টেশন গুলা ছিল বলেন, তারপরেও হচ্ছে যে এক্সামিনেশন স্টেশন গুলা ছিল, তো ওখানে ছিল আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন। তো আমরা নর্মালি কি চিন্তা করি, আমরা কিন্তু সবসময় প্রিকর্ডিয়াম করে অভ্যস্ত। তো আমার মাথার মধ্যেও ঠিক সেই সেম জিনিসটাই স্ট্রাইক করেছিল যে আমি খালি প্রিকর্ডিয়াম দেখে চলে আসব। আমার মানে আমার এক্সামিনার ওয়াজ সো মাচ কাইন্ড এনাফ, উনি কোনোভাবে বুঝতে পেরেছিল। তো উনি হচ্ছে আমাকে বলছে কোয়েশ্চেনটা আপনি আবার পড়েন। তারপর আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন তার মানে তার রিলেভেন্ট করতে হবে। তো আমরা কিন্তু কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন সবাই পারি, আমরা কিন্তু ক্যারোটিডে হাত রাখতে কিন্তু আমাদের ভুল হয় না, কিন্তু আমাদের ভুলটা হয় কোথায়, আমরা কিন্তু বায়োভেসাল ক্রিপিটেশন দেখতে ভুলে যাই। আপনি পেডাল এডেমা দেখলেন কিন্তু আমরা সেক্রাল এডেমা দেখতে আমরা ভুলে যাই। তারপর হচ্ছে ব্লাড প্রেশার, মানে ব্লাড প্রেশার যে দেখে আসতে হবে বা ব্লাড প্রেশার যে সিমেট্রিটা দেখে আসতে হবে ওইখানে বলে আসতে হবে। তো এগুলোর মধ্যেও কিন্তু চেকলিস্টে মার্কস গুলা থাকে আমাদের। আর আরেকটা স্টেশন ছিল এরকম লোয়ার লিম্ব এক্সামিনেশন ছিল। তো লোয়ার লিম্ব আমি পার্সোনালি একটু কম পারতাম, আমাদের দেখা যায় এমবিবিএস লাইফে আমরা বাকি মেজর সিস্টেম গুলো প্র্যাকটিস করলেও লোয়ার লিম্বটা অত ভালো মতো করা হয় না, প্লাস স্টেপস গুলা কিন্তু আমাদের মনে থাকে না। তো মুনাদি ভাই আমাদেরকে খুব এত ভালো মতো ট্রেন করেছে যে আমার প্রতিটা স্টেপ করার সময় মুনাদি ভাইয়ের কথা খুব মনে হচ্ছিল এবং আমি মনে মনে ওনাকে থ্যাঙ্কস জানাচ্ছিলাম যে আসলে মানে ওনার জন্য আমার লোয়ার লিম্বটা মানে আমার কোনো স্টেপস কিন্তু মিস যায় নাই, মানে এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। তারপর স্যার লাস্টে দিয়ে বললো যে তুমি ক্রুড টাচ বা ক্রুড পেইন দেখতে চাও কিনা। এই তো। তো আমার অস্কি আলহামদুলিল্লাহ যে অস্কিটা খুব ভালো হয়েছে। তো আর অস্পিতে হচ্ছে যেগুলা পড়ার, যে জলিল স্যারের বইটা যে পড়তে হয় আপনি পড়লেন, কিন্তু আপনি যদি পিকচার গুলা আবার না দেখেন বা পিকচার গুলা যদি আপনি পরের দিন এসে যদি আপনি পরীক্ষা না দেন, তাহলে কিন্তু আপনি ওই এক্সাম স্টেশনে থেকে কিন্তু আপনি চিনতে পারবেন না। আর আমাদের প্রতিনিয়ত যেমন হিস্ট্রি টেকিং এও যে আপনার 3টা করে আমাদের এক্সরে ছিল, এক্সরে গুলো আমাদের রিকগনাইজ করে আসতে হয়েছে এবং ওইটার জন্য আলাদা মার্কস ছিল। তো এখন এই যে ব্যাপারগুলা যে মানে মিড টার্মে প্রতি মানে সেশনেই হচ্ছে নতুন নতুন কিছু না কিছু অ্যাড হচ্ছে। তো এই যে এডিশন গুলা এগুলার জন্য না আপনাকে জেনেসিস খুব ভালো মতো প্রিপেয়ার করে দিবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে ওয়ার্স্ট কোনো সিনারিওতে ওনারা খুবই ভালো মতো আপনাকে ট্রেন আপ করে দিবে, তারপর আপনি আপনার এক্সাম হলে যাবেন, কনফিডেন্টলি যাবেন। এবং আমি ভালো একটা কাজ করেছিলাম বলবো যে হচ্ছে আমি অস্কির আগের আগের যে একটা মক হলো সেটা আমি দিলাম। দেওয়ার পর আমি দেখলাম যে আমার ল্যাকিংস গুলা কোথায়। আমার কাছে মনে হয়েছে আমার ল্যাকিংস হচ্ছে আমার পিক্টোরিয়ালস গুলা, যেমন হচ্ছে সিটি এমআরআই বলেন, এক্সরে বলেন, এগুলাতে। তো এগুলো আমি পরীক্ষার আগের দিন দেখা গিয়েছে যে পড়া শেষ আমি জাস্ট পাতা উল্টে জাস্ট ছবিগুলো আমি দেখে গেছি যে কোনটা কোন ডায়াগনোসিস। এবং টু মাই আটার সারপ্রাইজ যে আমি পরের দিন দেখলাম যে ওই এক্সরে গুলাই বা ওই সিমিলার এক্সরে গুলাই হচ্ছে দেখাচ্ছে এবং আমি সেগুলো পারতেছি। তো আপনি এত আপু আমার একটা কোয়েশ্চেন ছিল জি জি যে জি 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 ভাইয়া জলিল বলেন। স্যারের বইটাই কি আপনি শুধু দেখছিলেন? সরি বুঝিনি কথা। জলিল স্যারের বইটাই কি আপনি শুধু দেখছিলেন? জি জি, মানে হচ্ছে আমি বলি আপনাকে ভাইয়া, রিটেনের জন্য শুধু আমরা ডেভিডসন পড়িয়েছি, তারপর হচ্ছে এসবিআর এসএকিউর জন্য, আর জেনেসিসের যে হচ্ছে যে যে
কোয়েশ্চেন গুলা থাকে ওগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে। আর আপনাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দিই, আপনারা যখন পরীক্ষা দিবেন তখন কোয়েশ্চেন পড়লেন, ওইটা কিন্তু পরীক্ষার আগে আর দেখা হয় না। আপনারা কি করবেন, যে জেনেসিস কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে কোয়েশ্চেন করে। আপনারা যদি ডেভিডসনে ওইটা একটু মানে জি লিখে বা একটু বিসিপিএস লিখে একটু মার্ক করে ফেলেন, তাহলে আপনি পরীক্ষার আগে শুধুমাত্র ওই জিনিসগুলো দেখে যাবেন। কারণ পরীক্ষার আগে রিভিশন দিতে কিন্তু আপনার এত সময় থাকবে না, এটা একটা ব্যাপার। আর হচ্ছে অস্পির জন্য জলিল স্যারের বইটা 514টা মনে হয় হচ্ছে অস্পি আছে, এবং পিছনে আরো হচ্ছে পিক্টোরিয়ালস গুলো আছে। আপনার যে জলিল স্যার বই থেকে একদম ডিরেক্ট কমন আসবে তা কিন্তু না। আমি দেখেছি যে হচ্ছে গুগল থেকেও পিকচার দিল, স্নেকের একটা পিকচার ছিল আমাদের, তো ওইটা কিন্তু গুগল থেকে দেওয়া। তো আপনার যে একদম ডিরেক্ট কমন আসবে ব্যাপারটা সেরকম না, কিন্তু আপনি যদি ওই জলিল স্যার বইটা ভালো করে পড়েন, প্লাস হচ্ছে আপনি ওনাদের যে অস্পি যে ব্যাচটা আছে, ব্যাচের মধ্যে ওনারা কিন্তু প্রতিদিনই মানে যে চ্যাপ্টার শেষ করবে তার মধ্যে 20টা করে অস্পি স্টেশন থাকে ওদের। তো এই কম টাইমের মধ্যে যে আপনি চিনতে পারেন, তো তাহলে সেটা হচ্ছে আপনার মেইন পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার চিনতে মানে এক্সরে চিনতে বা এমআরআই চিনতে ভুল হয় নাই। তো এটার জন্য আমি জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আরেকটা কথা না বললেই না, যে আমরা কিন্তু কলিগদের কাছ থেকে শুনি আচ্ছা ডিভিশন পড়তে হবে, জলি স্যার বই পড়তে হবে, ঠিক আছে, বাট এই গাইডলাইনের ব্যাপারটা, গাইডলাইনের ক্ষেত্রে আমার খেয়াল আছে যে আমাদের নাদিয়া আপু একটা ক্লাস নিয়েছিলেন, যে হচ্ছে আমাদের পয়জনিং, স্নেক আর আর হচ্ছে আপনার সাইকিয়াট্রির উপর। তো সাইকিয়াট্রি দেখা যায় আমরা এমনি খুবই কম পড়ি, টু বি ভেরি অনেস্ট। তো উনি যেভাবে, আমার কাছে মনে হয়েছে আপু নিজের পরীক্ষা যেভাবে দিত, এরকম করে যেরকম গুছায় একটা মানুষ পড়ে সেরকম করে গুছাই দিছে, এবং উনি ওনার গুছানো থেকেই আমি রিটেন কোয়েশ্চেন কমন পাইছি। তো আমার কাছে তখন ওনার কথা পরীক্ষার হলে মনে হয়েছে যে আমি পারি এবং খুব ভালো মতো পারি, এই যে ব্যাপারটা। তারপর আর হচ্ছে স্নেকের কথায় আসি। স্নেক স্নেক কিন্তু হচ্ছে রাসেল ভাইপার আছে, কোবরা আছে, ক্রেট আছে, অনেকগুলাই আছে। তো এখন হচ্ছে এগুলা কিন্তু পরীক্ষার হলে চিনতে সমস্যা হয়, বা আমি নিজে আসলে গুগল ঘেটে সব স্নেক দেখবো আসলে ওরকম সময় আমার ছিল না। তো আপু নিজ দায়িত্বে হচ্ছে গ্রুপে সবগুলা স্নেকের ছবি আপলোড করে রিকগনিশন দিয়ে দিল, এবং ওইটা আমি পরীক্ষার হলে কমন পাইছি। আর আপু যে কাজটা করছে যে গাইডলাইনে, আপনি যদি ক্লাসে বলে দেন যে আপনি গাইডলাইনটা পড়ে নিবেন, তো এখন আমাদের মধ্যে অনেকেই থাকে যে আলসিমির চোটে আছে, এখানে অনেক বড় গাইডলাইন, টিবির গাইডলাইন আপনি পড়তে যাবেন, টিবির গাইডলাইন তো অনেক বড়, আপনি কোত্থেকে কি পড়বেন, কি আসবে আপনি তো জানেন না। কিন্তু যে অলরেডি পরীক্ষা দিয়ে আসছে সে তো জানে যে কতটুকু পড়তে হবে বা কি পড়তে হবে। তো আমার মেন্টররা যে কাজটা করছেন, যে ওনারা যে কতটুকু কি পড়তে হবে এটাও স্লাইডে যে দেখানো, তারপর আমি পিকচার তুলে রাখছি, আমি কেবল ওগুলাই পড়ছি। এবং এসবিএ তে মানে ওখান থেকে ডিরেক্ট কমন আসছে, যে হিট স্ট্রোক তো অনেক বেশি ভাইরাল একটা টপিক ছিল, তো ওইখান থেকে দেখে যে একটা এসবি একদম ডিরেক্ট কমন। তারপর স্নেক যে আসছে, স্নেক থেকে রিটেনে কিছু আসেনি, কিন্তু অস্পিতে পুরো একটা স্টেশন কমন। তো এই যে ব্যাপারগুলা মানে ওনারা এমন ভাবে আপনাকে প্রিপেয়ার করে দিবে যে যখন আপনি পরীক্ষার হলে যে দেখবেন যে একদম সব কমন পাবেন আমি এটা বলছি না, কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি অনেক বেশি কনফিডেন্ট, প্লাস হচ্ছে আপনি এগুলা ডায়াগনোসিস করতে পারছেন, তো তখন আপনার পরীক্ষার হলে আপনার মেন্টরদের কথা অবশ্যই মনে হবে। তো এখান থেকে আমার কাছে মনে হয়েছে যে জেনেসিস থেকে আমি অনেক বেশি বেনিফিটেড হয়েছি, এবং জেনেসিস আসলে ভর্তি হওয়ার ডিসিশনটা একটা ভালো ডিসিশন ছিল। এই তো। আপনি কি আপু অফলাইনে করেছিলেন না অনলাইনে? আমি আসলে ভাইয়া মিক্সড, মানে আমার আসলে বাসা খুব দূরে ছিল, মানে আমার জেনেসিসের থেকে আমার বাসা খুবই দূরে, মানে ঢাকার এক মাথা থেকে আরেক মাথা। তো মুনাদি ভাই এদিক থেকে খুবই স্ট্রিক্ট, যে যারা ঢাকাবাসী তাদেরকে হচ্ছে কোনো অনলাইন কোনো কিছু প্রোভাইড করা হবে না। তো আসলে ভাইয়ার স্ট্রিক্টনেসটা আমি এখন বুঝি যে আমার কাছে খুব কাজে দিয়েছে। যেমন আমি অনলাইনে কিছু ক্লাস করেছি কিন্তু অফলাইনে এসে পরীক্ষা দিয়েছি। আর হচ্ছে অস্পি যে ব্যাচটা, অস্পি ব্যাচে আমরা যারা ঢাকাবাসী তাদের সবার জন্য আমরা অফলাইনে এসেই হচ্ছে করেছি। তো আপনি অফলাইনে অস্পি ব্যাচ যেটা আছে সেটা আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই এসে অফলাইনে করবেন, কারণ আপনি যে ডেইলি যে ডামি পেশেন্টের উপর যে প্র্যাকটিসটা করতেছেন, ওটা আপনার কাছে মনে হবে যে আপনি ডিউটির পরে ওয়ার্ডে পেশেন্টের উপর দেখবেন, কিন্তু আসলে ওইটা আর দেখা হয় না। আপনার বাসায় যাওয়ার এত তাড়া থাকে, আর প্লাস পেশেন্টের এত ওয়ার্কলোড থাকে, আমরা আসলে আমাদের পেশেন্টের প্রতি দায়িত্ব বলেন, ইউনিটের প্রতি দায়িত্ব বলেন, সেটার পরে কিন্তু আসলে নিজের প্রতি দায়িত্বটা আর পালন করা হয় না। তো সেজন্য আমার কাছে মনে হয় যে আপনার কষ্ট হলেও আপনি টাইম ম্যানেজ করতে যতটুকুই পারেন আপনি এসে, দরকার লাগলে আপনি শুক্রবার নিলেন, শুক্রবারের ব্যাচে ভর্তি হলেন, হয়ে যদি আপনি করেন, তো তাহলে হচ্ছে আপনি এখান থেকে, আমার কিন্তু এটা বাসায় গিয়ে আর পড়া লাগে না, এক্সামিনেশন লাস্ট আমি হচ্ছে পরীক্ষার আগে দেখে গিয়েছিলাম।
তো আমাদের কাছে মনে হয় যে আমরা এক্সামিনেশন পারি, সবই পারি, কিন্তু কোন স্টেপের পর কোন স্টেপ ওইটা আমাদের ভুল হয়, আর ছোটখাটো জিনিসগুলা ভুল হয়। তো ওগুলা কিন্তু স্যারদের চেক লিস্টে থাকে, এবং 1-2 মার্কসের জন্য কিন্তু পাস ফেলটা নির্ভর করে আসলে। তো আমার কাছে এরকম মনে এই হয়েছে যে চেকলিস্টের আপনারা ক্ষেত্রে এই চেকলিস্টের ক্ষেত্রে স্যাররা কি আব্দুল্লাহ স্যারেরটা ফলো করে না ম্যাকলিওরটা মেইনলি ফলো করে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাইয়া আমি হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছি ভাইয়া। আর মেন্টর আপনাদেরকে সব হচ্ছে বলবে। এই তো। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর ওয়াফা সাদিয়া করিম আপু। আহ, আপনার কাছে স্পেশালি আরো বেশি থ্যাংক ইউ আমার পার্সোনালি, আমার পক্ষ থেকে। অনেক সুন্দর করে, এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। আসলে চেষ্টা করি সব সময়, সবার জন্যই চেষ্টা থাকে, কারণ আমরা পার্সোনালি বিলিভ করি, নট অনলি মি, হ্যাঁ, আমাদের টোটাল জেনেসিস টিম আমরা বিলিভ করি যে আজকে আমি চেয়ারের এপারে আছি, তার মানে কিছুদিন আগে কিন্তু আমি ওই পারে ছিলাম। সো আমি যখন এপারে আছি, তাহলে আমি কি কি ডিফিকাল্টিস ফেস করে এসেছি, আমার কিভাবে পড়লে আমার হেল্প হতো, আমরা আমাদের যে টিম আমরা সবসময় সেটাই চেষ্টা করি, সেটা যেন আপনারা ফেস না করেন। হ্যাঁ, আমরা যে কষ্টটা করে এসেছি বা আমরা যে রাস্তা পার হয়ে এসেছি, আপনি যখন সেই রাস্তা পার হতে যাবেন, আপনাকে যেন সেই কাটার জায়গায় একই আবার দ্বিতীয়বার পা না পড়ে। হ্যাঁ, আমরা চেষ্টা করি সেই কাটাটা আমরা যেন সরিয়ে দিতে পারি। সো এটা আমাদের শুধু নট, আপু বলেছেন আমার কথা, থ্যাংক ইউ, কিন্তু আমি শুধু একা না, এটা ইন্ডিভিজুয়ালি সব মেন্টররাই তার তার মতন করে চেষ্টা করেন। সো এটা আমাদের যে আমাদের সব থেকে সুপারভাইজার বলেন বা আমাদের কোঅর্ডিনেটর হিসেবে মনোদীপ ভাই আমাদের মাথার উপরে থাকেন, তিনি আমাদেরকে গাইড করেন। So, আমাদের এই টোটাল টিমটা আমরা জেনেসিস এভাবেই কাজ করে থাকি। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের অনেক প্রশ্ন স্বাভাবিক থাকবে, আপনার প্রশ্নগুলো কাইন্ডলি একটু নোট করে রাখতে পারেন। আমাদের মেন্টর যখন কথা বলবেন, আমরা তার কাছ থেকে আমরা স্টেপ বাই স্টেপ আরো জিনিস শুনবো। আরেকটা বিষয় হচ্ছে, যেমন ধরেন আপনি ধরেন এক প্লেট ভাত খেতে বসে আপনি তো একসাথে সব খেয়ে ফেলতে পারবেন না। হ্যাঁ, এই যে 6 মাসের স্টেপস, 6 মাসে আমরা কিভাবে আগাবো, কোর্স প্ল্যান, এটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আসবে। এবং আপনি যদি আমাদের সাথে এতটুকু ইনশিওর, অলরেডি আমরা তিনজনের কথা শুনলাম, তিনজন থেকে আপনারা এতটুকু বুঝতে পারছেন যে শুধুমাত্র জেনেসিসের সাথে কন্টিনিউইটি মেনটেন করে লেগে থাকলে, হ্যাঁ, আপনার স্টেপ বাই স্টেপ সবকিছুতেই একটা কমপ্লিট প্রিপারেশন হবে। সো এতটুকু ইনশিওর আমরা করতে পারি ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে রয়েছেন, থাকবেন, আমরা আমাদের অবশ্যই আমাদের মেন্টরদের কথা শুনবো। তো এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করব ডক্টর ফাতিমা হাসান জেসিকাকে। জেসিকা এখন মিড টার্ম পাস করে এন্ডোক্রাইনোলজিতে ট্রেনিং এ জয়েন করবেন। সো জেসিকা, আমি তোমার কাছ থেকে শুনতে চাই তোমার জার্নির কথা। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতিমা হাসান জেসিকা। আমি এবার মিড টার্ম পাস করেছি। ধন্যবাদ নাদিয়া আপুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সবাই সব বলে ফেলেছে, আমি খুবই অল্প করে বলবো আমার জার্নিটার বিষয়ে। আম, আমি যখন প্রথম পড়া শুরু করি, আমার সব থেকে বেশি ফোবিয়া কাজ করেছিল রিটেনের উপরে। কারণ আমি ফিফথ ইয়ারের পরে বা তারপরে আমি আসলে কখনো রিটেন ফেস করিনি। রিটেন কিভাবে লিখতে হবে, আমি কিভাবে পড়বো, পার্ট ওয়ানে তো হয় কি আমরা এসবিএটা আসলে ফেস করে আসছি, তো ওইটার বিষয়ে আমার খুব একটা ফোবিয়া কাজ করেনি, আমার রিটেনের বিষয়ে ফোবিয়া কাজ করতো, যে আমি কিভাবে লিখবো, আমি কি পয়েন্ট দিব, এগুলো আর কি। তো এটা পুরোটাই হেল্প করেছে আমাকে জেনেসিস। একটা কোশ্চেন কমন না পড়লে সেটা কিভাবে গুছিয়ে লিখে আসা যাবে, সেটাও আমাকে পুরোটা জেনেসিস হেল্প করেছে। আর এসবিএ টা হয় কি, যে এসবিএ আর রিটেন মিলে হচ্ছে পাস। তো আমরা অনেক সময় এসবিএ কোশ্চেন কেমন হবে আমরা জানি না, কারণ আমাদের সময় এসবিএ টা একটু ইজি হয়েছে, বাট এর আগের সেশনের এসবিএ টা যথেষ্ট হার্ড ছিল। তো আর রিটেনের ক্ষেত্রে হয় কি, যে আমরা যদি রিটেনটা ফোকাস করি বা রিটেনটা আমরা যদি অ্যানালাইসিস করি আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো, রিটেন মোটামুটি সবাই যদি ভালো প্রিপারেশন থাকে রিটেন দিয়ে পাস করা পসিবল। এবং দুইটা মিলে পাস, এটা তো এমন না যে আমার সিঙ্গেল সিঙ্গেল পাস করতে হচ্ছে। তো আমি পরে জেনেসিসের হেল্পের মাধ্যমে আমি রিটেনে নিজেকে যতটা সম্ভব আমি স্ট্রং করার ট্রাই করেছি। আর আমি প্রিভিয়াস সব কোশ্চেন সলভ করেছি এবং এটাতে আমার খুবই লাভ হয়েছে। এবার আমাদের প্রায় 2 থেকে 3টা কোশ্চেন আমাদের প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে। আর একটা জিনিস হচ্ছে, আমি অস্কির ক্ষেত্রে আমরা যে অস্পির ক্ষেত্রে আমরা যে বইটা ফলো করি, জলিল স্যারের বই, আমি হচ্ছে বইটা শুরু থেকেই পড়া শুরু করেছিলাম, মানে একদম রিটেনের জন্য ডেভিডসন, এসবি এর জন্য ডেভিডসন, এবং পাশাপাশি আমি অস্পির পড়াটাও শুরু করে দিয়েছিলাম। এতেও আমার অনেক লাভ হয়েছে, কারণ আমার রিটেনের 2টা কোশ্চেন স্যারের বই থেকে ছিল। তো আর হচ্ছে জেনেসিসের সাথে থেকে সব থেকে বেশি লাভ হয়েছে
পরীক্ষাগুলো দিয়ে, কারণ আমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে আমার লিখতে হবে সবকিছু আমি এই পরীক্ষাগুলো ফেস করে আমার উপকার হয়েছে। আর যখন আমরা পরীক্ষার 1 মাস আগে আমাদের মক টেস্ট হয়েছিল, 4টা মক টেস্ট হয়েছিল, তো ওখানে দেখা গেছে যে আমি মক টেস্টে 7টা টপিক আমি মাত্র 2টা শেষ করছি, আমি মাত্র 3টা শেষ করছি। তখন আমার মনে হয়েছে না, আমি পরীক্ষা দিতে যাব না, ওই 3 ঘন্টা আমার নষ্ট হবে, এরকম জিনিসও আমার মাথায় আসছে। পরে যখন আমি মেন্টরদের জিজ্ঞাসা করলাম যে আপু কি করবো, আমার তো শেষই হয় নাই, তখন আপু বলছে যে ওই 3টা টপিক যেটা পড়ছিস ওইটা পড়ে আয়। তো যখন আমি পরীক্ষাটা দিতে আসলাম তখন দেখলাম যে আসলেই ওই 3 ঘন্টা আমার এত উপকার হয়েছে, মানে আমার মেইন পরীক্ষা দিতে গিয়ে, যে আমার না আসার ডিসিশনটা হয়তো বা ভুল ছিল, যে আমি তখন একবার এটা চিন্তা করছি যে না, 3 ঘন্টা তো আমার নষ্ট হয়ে যাবে। বাট একদমই না, পরীক্ষাটা এখানে এসেই দিতে হবে, এখানে এসে ওই যে লেখাটা ওই কিভাবে ওই 3 ঘন্টা আমাকে শেষ করতে হবে সেটা এখানে না আসলে কখনোই সম্ভব না। এটা আমি রিটেন আর এসবিএ নিয়ে বললাম। আর অসপি আর অস্কির ক্ষেত্রে বলবো যে প্রিপারেশনটা যদি আমি রেখে দিই, যে না আমি রিটেনের পরে 7-8 দিন সময় পাবো, আমি তখন আমার প্রিপারেশন নিলে হবে, এটা কোনো দিন সম্ভব না। ওই খুবই কম ডিউরেশন দেয়, আমাদের ক্ষেত্রে মাত্র 8 দিন দেওয়া হয়েছিল। তো ওই 7-8 দিন হচ্ছে হিস্ট্রি কিভাবে নিব, এক্সামিনেশন কি করব, এগুলো চিন্তা করতে করতে 7-8 দিন চলে যায়। তো ওই লেখার মানে আমাদের যে পিক্টোরিয়াল বা এই যে এই রকমের যে লং কোশ্চেন, এগুলো পড়ার কোনো ধরনের কোনো সময় পাওয়া যায় না। তো অবশ্যই আমাদের রিটেনের পাশাপাশি আমাদের অস্পি প্রিপারেশন নিয়ে ফেলতে হবে, না হলে তখন মনে হবে যে আমি মানে কি করতেছি, খুব নিজেকে খুব ইয়া লাগবে, অসহায়ের মতো মনে হবে। তো আমি সবাইকে অ্যাডভাইস করবো যে আপনারা সব প্রিপারেশন গুলো এখন থেকেই শুরু করেন। আমি রেগুলার ব্যাচে ছিলাম, আমি শুরু থেকেই চেষ্টা করেছি যে আমি রিটেন পাশাপাশি হচ্ছে অস্পির প্রিপারেশন একই সাথে নেওয়ার জন্য। এসবিএটা রিটেন করলে 70-80% হয়ে যায়। এখন বাকি 20-30 জন্য যদি আমি খুব ইয়া করে ফেলি যে হ্যাঁ আমার এখন এটা করতে হবে এটা করতে হবে, তাহলে অনেক এলোমেলো হয়ে যায়। তো আমি সবাইকে উপদেশ দিব যে আপনারা এভাবে করে ডেভিডসন ওয়াইজ শুরু করেন। আর জেনেসিস তো আছে, এখানে মেন্টররা খুবই হেল্পফুল, মানে যে যে কোনো প্রবলেমে যদি আপনি ডিপ্রেশনেও পড়ে যান, সেটাও যদি শেয়ার করেন সেখানেও তারা আপনাকে উঠায় নিয়ে আসবে, যে হ্যাঁ আপু কোনো সমস্যা নেই, এটা এরকম করো এটা এরকম করো, এভাবে আর কি। তো এইটুকুই, আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ, সব বড় ভাই আপুদের প্রতি অনেক কৃতজ্ঞ, এই বলে আমি আমার ইয়া শেষ করতে চাচ্ছি আর কি। থ্যাংক ইউ ডক্টর ফাতেমা হাসান জেসিকা, খুব সুন্দর করে জার্নিটা শেয়ার করার জন্য, এবং আপনাদেরকে খুব সুন্দর সুন্দর উপদেশ দিল যেটা আপনাদের পরবর্তী প্রিপারেশনে অবশ্যই হেল্প হবে। আর আমি ওর সাথেই মানে সুরে সুর মিলে যেটা আপনাদেরকে বলতে চাই, অবশ্যই পরীক্ষাগুলা সেন্টারে এসে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ আপনি যখন একটা সেন্টারে আমাদের এখানে এসে পরীক্ষা দিবেন, আপনি এখানে পাশের জনের সাথে কথা বলতে পারবেন কি পারবেন না, এটা একটা ব্যাপার। আপনি চুরি করে বই দেখতে পারবেন না, হ্যাঁ আমরা দেখে ফেলবো, আমরা মানা করব। এই যে সিনারিওটা, আপনার হঠাৎ একটা কিছু পাচ্ছেন না, মনে পড়ছে না, ভুলে গেছেন, আপনাকে ব্রেন স্টর্মিং করতে এই সিচুয়েশনটা হেল্প করবে। কিন্তু বাসায় থাকলে যেটা হয়, এটার এক্সপিরিয়েন্স আমি স্বীকার করি, যেহেতু পাশ করে গেছি। এখন বলি, আমি কিছু পরীক্ষা বাসায় দিয়েছিলাম প্রথম দিকে, হ্যাঁ, তো যেটা হতো একটু ভুলে গেলে মনে হতো একটু বইটা দেখি, একটু দেখলেই মনে পড়বে। তো ওই যে দেখে কিছু জিনিস লিখে ফেলতাম, ওটা পরে আর মনে থাকতো না। কিন্তু যে জিনিসটা আমি জেনেসিসে এসে পরীক্ষা দিয়েছি, তখন দেখেছি যে না, এই যে ভুলে গেছি এইটা লাইফ টাইম মনে থাকে, যখন বাসায় গিয়ে দেখলে ওইটা লাইফ টাইম মনে থাকে যে আমার এই জায়গাটা ভুল হয়েছিল। সো রেগুলার পরীক্ষাগুলো যারা অনলাইনে আছেন তারা অনলাইনে দিবেন, অবশ্যই রেগুলার বেসিসে পরীক্ষা দিবেন, খাতা জমা দিবেন, এবং মেন্টরটা চেক করবে, আপনাদেরকে ব্রিফ করবে কোথায় ভুল হচ্ছে, হ্যাঁ কিভাবে কারেকশন করবেন। আর যারা আমাদের অনলাইনে আছেন আজকে, সরি অফলাইনে আছেন, তারা অবশ্যই সেন্টারে এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা একটা। সো এক্সাম যত দিবেন তত আসলে ডে বাই ডে আপনারা পরীক্ষা দিতে থাকলেই নিজেদের প্রবলেম গুলা বুঝতে পারবেন, গ্যাপ বুঝতে পারবেন, কোথায় ইমপ্রুভমেন্ট লাগবে। এটা একটা ফাইন টিউনিং হয়, এই টিউনিংটা চোখে দেখা যায় না। এটা আপনি 6 মাস পরে, আজকে যেমন এই যে আমাদের ডক্টররা আছেন ওনারা কিন্তু বুঝতে পারছেন 6 মাস ক্লাস করার পরে এসে যে হ্যাঁ আমার এই জায়গাগুলো হেল্পফুল ছিল। তো আশা করি আপনারাও সেমটাই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর রূপম কুমার ঘোষ ভাইয়া। আমরা ওনার কাছে শুনবো, উনি রেগুলার ব্যাচেই ছিলেন কিন্তু উনি অনলাইনে ছিলেন। আজকে আপনারা যে 4জন ডক্টরের কথা শুনলেন তারা কিন্তু রেগুলার অফলাইনে ছিলেন। তো অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে আপু আমি তো ঢাকার এত দূরে থাকি, আমি তো আসলে আসতে পারবো না, তাহলে আমি কি পাস করতে পারবো না? আমরা অফলাইনকে অবশ্যই গুরুত্ব দেই, কিন্তু অনলাইনে থেকেও যে পাস সম্ভব সেটা কিভাবে ফলো করলে আপনার জন্য হেল্পফুল হবে, হ্যাঁ যদি একান্তই কেউ সেন্টারে না আসতে পারেন, সেই কথাটাই আমরা শুনবো ডক্টর রূপম কুমার ঘোষ ভাইয়ের কাছ থেকে। আমি আশা করি ভাই ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি আপু। ওকে। জি
জি ভাইয়া, আপনি তাহলে আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করেন। জি। আচ্ছা, ধন্যবাদ আপু। আহ, আমার নাম ডক্টর রূপম ঘোষ। আমি এখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি। আহ, আমি একজন অনলাইনের স্টুডেন্ট ছিলাম জেনেসিসের মিড টার্মের রেগুলার ব্যাচে। সবচেয়ে উপকৃত কেউ যদি হয়ে থাকে আমি বলবো মনে হয় আমি এটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। আমার ভর্তি হতে একটু দেরি হয়ে গিয়েছিল, সম্ভবত ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পর আমি একটু প্রথম দিকে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম আর কি, যে এত পড়া। কারণ পার্ট ওয়ান পরীক্ষা আমি দিয়ে এসেছি, পার্ট ওয়ান পরীক্ষার সাথে এটার পড়ালেখার পার্থক্য আছে, কিন্তু উম, সে পার্থক্যটা মানে কি সেটা তো আমি জানি না, তার জন্য একটা গাইডলাইন দরকার। তো ডেভিডসন এমন একটা বই যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আর কি গাইডলাইন ছাড়া এটা পড়ে আগানো খুবই কঠিন। তো আবার এখানে আমার কাজের প্রচুর প্রেশার ছিল, প্রচুর ডিউটি থাকতো, যার কারণে প্রথম দিকে যে ক্লাসগুলো ছিল তো আমি ওগুলা অনলাইনে করতাম, কিন্তু আমি ডিউটি আমি করতে পারতাম না। তবে আমি আমার নিজের সময় মতো ক্লাসগুলো আবার ডিউ টাইমে সময় নিয়ে নিয়ে করতাম। আমার পড়ার স্টাইল ছিল এরকম, আহ, সময় মতো যদি ক্লাসগুলো করতে না পারি, যখন করব ক্লাসগুলা দেখা যাচ্ছে 1 ঘন্টার ক্লাস আমি আস্তে আস্তে 3 ঘন্টা ধরে করতেছি। আমার সাথে অনেকের পড়ার স্টাইল নাও মিলতে পারে, আবার অনেকে আছে আমার মতো পড়ালেখা করে, হতে পারে। তো আমি দেখা যাচ্ছে স্কিনের একটা ক্লাস, স্কিন যেমন একটা সাবজেক্ট যেটা যে চ্যাপ্টারটা আমার সবচেয়ে কঠিন লাগে, তো দেখা যাচ্ছে যে স্কিনের একটা ক্লাস আমি 1 ঘন্টার ক্লাসটা 3 ঘন্টা ধরে করতেছি, পরে আমি নোট করে রাখতেছি। ক্লাসগুলো আমার কাছে এরকমই ভ্যালুয়েবল মনে হয়েছে আর কি, এত ইনফরমেটিভ এবং আহ, কোনটা আসবে কিভাবে আসবে কোন টপিকটা আমার ভালো করে জোর দিতে হবে, এই জিনিসটাই আসলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। আর আরেকটা ব্যাপার ছিল এক্সরে এমআরআই যে ক্লাসগুলা, আমার এত বেশি ভালো লেগেছে, মানে এত একটা কম্প্যাক্ট একটা প্যাকেজের মধ্যে এক্সরে এমআরআই সিটি স্ক্যান এগুলো সম্পর্কে জানা। মোনাদিয়া ভাইয়ের একটা ক্লাস ছিল এমআরআই ক্লাস, এমআরআই ক্লাসটা 3 বার করছি। আহ, এটা মনে হয় যদি অফলাইন অনলাইনে যদি থাকতো মনে হয় আমি আর কয়েকবার করতাম, সম্ভব হলে আরো কয়েকবার করতাম আর কি। তো এইটা আর কি, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে যে কম্প্যাক্ট একটা প্যাকেজের মধ্যে এত জিনিস জানতে পারছি। লাস্টের দিকে যখন দেখলাম যে পড়ালেখা এত বেশি শেষ করতে পারছি না, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি ফেল করলে সমস্যা নেই, কিন্তু এতগুলা টপিক এতগুলা জিনিস এতগুলা যে নলেজটা আমার বাড়ছে, আমি যে নলেজ রিচ হয়েছে আগের থেকে, এইটাই আসলে পরবর্তীতে কাজে দিবে। তো আমার লাস্টের দিকে এসে মনে হচ্ছিল ওকে ঠিক আছে আমি ফেল করলেও সমস্যা নেই, কিন্তু আমার যে নলেজটা যে বাড়ছে এটাই আমার এখান এখান থেকে প্রাপ্তি। তো এই যে যে গাইডলাইনটা কখন কোনটা পড়তে হবে, কোন টপিকটা, যেমন আমাদের এবার স্নেক বাইট বা হিট রিলেটেড ইলনেস যেগুলো ইম্পর্টেন্ট ছিল, এই জিনিসগুলো আসলে গাইডলাইন ছাড়া নিজে নিজে পড়ে আগানো আসলে খুবই কঠিন। তো এই জিনিসগুলো থেকে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। তারপর গাইডলাইনের যে ব্যাপারটা, আমাদের প্রায় 10 থেকে 12টা গাইডলাইন ছিল। তো প্রত্যেকটা গাইডলাইন তো পুরোপুরি পড়া সম্ভব নয়, তো আমাদের মেন্টর আমাদেরকে দেখিয়েছেন যে গাইডলাইনে কোন অংশটা আমার পড়তে হবে। তো আমি হচ্ছে ক্লাসের মধ্যে থেকে ওই গাইডলাইনের যে অংশগুলা ভাইয়েরা দাগায় দিতেন ওইগুলো আমি লিখে রাখতাম আর কি, যাতে পরবর্তীতে আমার গাইডলাইনের মধ্যে না যাওয়া লাগে। এটা আমার পড়ার স্টাইল ছিল আর কি। তো আর পরীক্ষা যেগুলো আমি প্রথম দিকে আসলে একটু পিছিয়ে পড়ার কারণে প্রথম দিকের পরীক্ষাগুলো তো ওইভাবে অ্যাটেন্ড করতে পারিনি, অনলাইনে দিতাম, কিন্তু আমি সলভ ক্লাস সবগুলো করতাম। পরে লাস্টের দিকে আমি একটু এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম এবং আমার কনফিডেন্স লেভেল এই জন্য একটু কম ছিল। তো লাস্টের পরীক্ষা আমি আবার সবগুলোই ঠিক মতো দিয়েছি, তো এটা অনেক বেশি হেল্প করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মকের যে ব্যাপারটা, লাস্টের যে মক পরীক্ষাটা আমি অ্যাটেন্ড করলাম, এইটাতে অ্যাটেন্ড করার পর আসলে আমার অনেক বেশি উপকার হয়েছে। বলার যে প্র্যাকটিসের যে ব্যাপারটা, আমার মনে আছে একটা ছিল, মানে সবকিছু খেয়াল করতে হবে ছোট ছোট জিনিসগুলো। একটা সেশন ছিল সম্ভবত একটা আনকনসিয়াস পেশেন্ট ছিল, তো কাউন্সিলিং করতে হবে, তো আমি পেশেন্টকে কাউন্সিলিং করা শুরু করছি, তো আপু বলছে যে আপনি কাকে কাউন্সিলিং করতেছেন? তো আমি বললাম যে পেশেন্টকে। পেশেন্ট তো আনকনসিয়াস, আপনি কিভাবে কাউন্সিলিং করতেছেন? তো এই যে ছোট ছোট জিনিসগুলো আর কি। তারপরে স্কিনের ক্লাসটা আমি একটা স্পেশাল ভাবে বলি, স্কিন আসলে আমার খুবই টাফ মনে হয়। তো স্কিনের বিশেষ করে চিত্রগুলো চেনা, ফিগার গুলা ডায়াগ্রাম গুলা, তো ওই ক্লাসটা আমি মানে 3 থেকে 4 বার করছি। তো ক্লাস হচ্ছে জলি স্যার বইয়ের হসপিটাল বইটা অবশ্যই পড়ছি, তবে ওই ক্লাস যেটা ছিল 2 ঘন্টা একটা ক্লাস ছিল লাস্টে, যেটাতে হচ্ছে সবগুলো ডায়াগ্রাম আবার হচ্ছে নতুন করে দেখানো হয়। ওইটা আমাকে আসলে অনেক বেশি উপকৃত করেছে। তো আমি যারা মিড টার্ম দিতে চায় বা চাচ্ছেন, তো আমি সবাইকে রিকমেন্ড করবো অবশ্যই জেনেদের সঙ্গে যুক্ত হবেন এবং তাদের আহ, যে মেন্টর যারা আছেন তাদের যে নির্দেশনাগুলো সেগুলো ফলো করবেন। আশা করি পরীক্ষার সময় মনে হবে যে আমি সবই পারতেছি এবং খুবই ফ্রেন্ডলি মনে হবে আর কি, যে
আচ্ছা ঠিক আছে, আমার আমার প্রিপারেশন আপনি যদি ঠিক মতো প্রিপারেশন নিতে পারেন, আমার মনে হয় না পরীক্ষাটা আপনার কাছে আনফ্রেন্ডলি মনে হবে কখনোই। এটাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ডক্টর রূপম কুমার ঘোষ ভাইয়া, খুব সুন্দর করে ব্রিফ করেছেন। আমি আরেকবার ভাইয়ার সাথে তাল মিলিয়ে বলতে চাই, আসলেই আপনাদের মনে হবে যে আপনারা আসলে বিসিপিএস এ পরীক্ষা দিচ্ছেন না, আপনাদের মনে হবে আপনারা জেনেসিস এর পরীক্ষা দিচ্ছেন। কারণ এইভাবে আপনাদেরকে প্রিপেয়ার করা হবে। আমরা চেষ্টা করব, আমাদের মেন্টর প্যানেল থেকে এরকম চেষ্টাই থাকে। হ্যাঁ, বিশেষ করে মুনাদি ভাইয়া চলে আসছেন আমাদের সাথে। বিশেষ করে মুনাদি ভাইয়া এমন আমাদের মেন্টর অনেক পরীক্ষার্থীরা দিয়ে এসে বলেছেন যে মুনাদি ভাইয়া যে স্টেশনে অস্কি নিয়েছেন সেই স্টেশনে যেরকম ভয় পেয়েছি, স্যারের সামনে গিয়ে সে ভয় পাই নাই। হ্যাঁ, মানে এই যে, তাহলে ভাইয়া একটা কথা সবসময় বলেন যে প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। হ্যাঁ, সব থেকে খারাপটার জন্য আপনি যদি রেডি হয়ে থাকেন, তাহলে আপনার যদি একটু মডারেট খারাপও আসে, আপনি কিন্তু ঘাবড়ে যাবেন না। ঠিক আছে? তো এই চেষ্টাটাই জেনেসিস সবসময় আপনাদের জন্য করে যায়। তো এই পর্যায়ে আমি আর খুব বেশি দীর্ঘায়িত করবো না। আমি আমাদের আজকের যে গেস্ট ডক্টর আনিকা হোসেন, আনিকা হোসেনকে আমি রিকোয়েস্ট করবো তার কিছু বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনিকা হোসেন। আমি জানুয়ারি 2023 সালে মিড টার্ম পাশ করি। বর্তমানে মেডিসিনে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। তো আপনাদের অনেক জিজ্ঞাসা আছে, মানে অনেক কিছু জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে, যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস। তো সবকিছু আমি একটু ব্রিফ করব ছোটখাটো ভাবে, যে হচ্ছে কিভাবে কি আগানো যায়। আপনি যদি দেখেন তো আপনার হাতে আর হচ্ছে 5.5 মাস আছে। যদি আপনি হচ্ছে জানুয়ারি পরীক্ষায় বসতে চান, আপনার ঠিক 1 তারিখে পরীক্ষাটা শুরু হবে। 1 তারিখে কি থাকবে? 1 তারিখে আপনার অসপি থাকবে। অসপি হচ্ছে আপনার সকাল 9:30টার দিকে শুরু হবে, 1 ঘন্টা 40 মিনিট, হচ্ছে 10টা 40-এ শেষ হবে। 50টা এসবিএ থাকবে এখানে। এখন হচ্ছে 50টা এসবিএ থাকবে। এখন আপনাদের কোশ্চেন হচ্ছে এসবিএ কোত্থেকে পড়ব। আমি পার্ট সেগমেন্ট হিসেবে হচ্ছে বলে যাচ্ছি। আমরা সবসময় গাইডে মানে সবাই, মানে আমি গত 3টা সেশন থেকে হচ্ছে জেনেসিস এ ক্লাস নেই, হচ্ছে মেন্টর হিসেবে আছি। তা আমি যেটা আমার মানে যে ডক্টর যারা তাদেরকে হচ্ছে সাজেস্ট করি যে হচ্ছে ডেভিডসন পড়তে। আপনারা তো পার্ট 1-এ হচ্ছে এসবিএ দিয়ে আসছেন এবং মিড টার্মে এসবিএ দিতে যাবেন, কিন্তু এখন ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে মিড টার্মে যে হচ্ছে এসবিএ গুলো আসে, সেগুলো অনেকটা হচ্ছে ক্লিনিক্যাল বেসড আসে। যেমন হচ্ছে আপনার মোস্ট কমন কজ কি, মোস্ট কমন ইনভেস্টিগেশনস কি, কনফার্মেটরি ইনভেস্টিগেশনস কি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টও আসে। হ্যাঁ, আমরা সাধারণত যেটা বলি যে হচ্ছে ডেভিডসনের প্রত্যেকটা চ্যাপ্টারে যে হচ্ছে সামনে যে হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি থাকে, ওগুলা ইউজুয়ালি লাগে না। কিন্তু মানে হয়তো একটা কোশ্চেন আসতে পারে, কিন্তু ইউজুয়ালি হচ্ছে ওই অ্যানাটমি ফিজিওলজি লাগে না। আপনার যে ডিজিজ গুলা থাকবে, সেই ডিজিজ রিলেটেড আপনার ভালো ডেপথে নলেজ লাগবে। হ্যাঁ, আপনি ধরেন একটা মাইস্থিনিয়া গ্র্যাভিস পড়তেছেন, বা হচ্ছে জিবিএস পড়তেছেন, বা আপনি হচ্ছে জার্ট পড়তেছেন, ওটার রিলেটেড আপনার হচ্ছে মোস্ট কমন কজ কি, মোস্ট 4টা ইনভেস্টিগেশনস কি, ট্রিটমেন্ট আপনি কি দিবেন, এই রিলেটেড এসবিএ গুলো আসে। আপনি যখন পড়বেন, আমরা সাধারণত হচ্ছে বলে দিই ক্লাস সময় হচ্ছে বলে দিই যে প্রিভিয়াস কোনগুলা হচ্ছে এসবিএ আসে, কোনগুলা হচ্ছে এসএকিউ আসে। তো হচ্ছে এসবিএ এর জন্য ডেভিডসনের প্রত্যেকটা ডিজিজ ভালোভাবে জানা থাকতে হবে, আর সাথে ডিজিজের সাথে যে বক্সগুলা ওগুলা হচ্ছে ভালোভাবে পড়া থাকতে হবে। সাথে আপনার যদি টাইম থাকে, আমি বলবো যে হচ্ছে জেনেসিসে একটা এসবিএ পার্ল আছে, আপনি ওটা সলভ করতে পারেন, তাহলে আপনার একটু কনফিডেন্স বুস্ট আপ হবে। আরো যদি আপনি এসপি হচ্ছে পাল কি পার্ট 1 এর জন্য আমরা যেটা কিনছিলাম ওইটাই? ওইটাও আপনি সলভ করতে পারবেন। সামনে হয়তো আপনাদের জন্য নতুন কিছু আসতেও পারে, এখন এটা আপনার উপর চয়েস। হ্যাঁ, আমি বলবো যে হচ্ছে আপনি এসবিএ হচ্ছে পার্ল ইউজ করতে মানে প্র্যাকটিস করতে পারেন। সাথে আপনি যদি আরো বুস্ট আপ করতে চান, আপনি পাস মেডিসিনের প্রত্যেকটা চ্যাপ্টারে যে 100টা এসবিএ, সেগুলো হচ্ছে আপনি সলভ করতে পারেন, তাহলে আপনার যে হচ্ছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে এসবিএ রিলেটেড। হ্যাঁ, এসবিএ রিলেটেড আপনার 50টা এসবিএ থাকবে। এরপরে 2 তারিখে আপনার হচ্ছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আপনার এসএকিউ পরীক্ষা হবে। 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপে আপনার হচ্ছে 100 মার্ক। 4টা গ্রুপে 5টা করে কোশ্চেন থাকে, 4×5 = 20, 20 করে হচ্ছে 4টা, 5টা 100 মার্ক। আগের দিন এসবিএ দিয়েছেন, পরের দিন হচ্ছে এসএকিউ দিয়েছেন। 100 100 200, 200তে আপনার হচ্ছে 100, মানে 200তে 120-এ পাস। টোটাল ইন ওভারঅল হচ্ছে 120-এ পাস আপনার। এখন আসেন এসএকিউর জন্য কি পড়বেন। এসএকিউর জন্য ডেভিডসন পড়বেন। এসএকিউ থেকে হচ্ছে আপনি ডেভিডসন পড়বেন। ডেভিডসনের যে হচ্ছে ডায়াগনোসিস গুলা, কজ, ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্টস, এই রিলেটেড হচ্ছে আপনি হচ্ছে সবকিছু হচ্ছে পড়ে যাবেন। সাথে আমরা আরো কয়েকটা জিনিস হচ্ছে অ্যাড করতে চাই।
প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে সলভ করবেন। যে 6-7টা সেশনের যে হচ্ছে কোশ্চেন আসছে, আপনি হচ্ছে ওই কোশ্চেন গুলা সলভ করবেন, তাহলে অনেকটা ধারণা পাবেন যে হচ্ছে কিভাবে হচ্ছে কোশ্চেন গুলো আসে, কিভাবে লিখতে হয়। হ্যাঁ, আর সাথে কিছু গাইডলাইন পড়তে হয়। এবারও আপনি যদি দেখেন প্রত্যেক সেশনে হচ্ছে গাইডলাইন থেকে একটা দুটা কোশ্চেন আসে। এবার যেমন হচ্ছে হিট রিলেটেড হচ্ছে কোশ্চেন আসছে, এর আগে হচ্ছে ম্যালেরিয়া কালাজ্বর থেকে আসে বা ডেঙ্গু রিলেটেড আসে। কি কি গাইডলাইন পড়তে হয় আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াই তখন হচ্ছে আমরা সেই গাইডলাইন রিলেটেড হচ্ছে আলোচনা করে দিই। তো এখানে আপনি হচ্ছে 120-এ হচ্ছে পরীক্ষা। এরপরে আপনার 7 থেকে 8 দিন পরে হচ্ছে অসপি পরীক্ষা হয়। এখন আসেন অসপিতে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অসপি আর একটা হচ্ছে অস্কি। হ্যাঁ, অসপি যেটা থাকে সেটা হচ্ছে জলিল স্যারের বই যেটা। হ্যাঁ, আমরা বলি যে রিটেনের আগে, আপনি রিটেনের আগে আগে বলতাম একবার, এখন বলি দুইবার। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ওই পরে হচ্ছে পড়ার টাইমটা থাকে না। আপনি এই যে 5.5 মাস, এই 5.5 মাসে আপনি চ্যাপ্টার ওয়াইজ ধরেন রেসপিরেটরি পড়তেছেন, রেসপিরেটরির সাথে আপনি জলিল স্যারের অসপি পার্টটা পড়ে ফেলবেন। তাহলে হবে কি যে হচ্ছে জলিল স্যারে দেখলেন যে হচ্ছে ইনভেস্টিগেশন যেগুলো পড়তেছেন ওগুলো আপনার রিটেনেও কভার করে যাইতেছে। ধরেন জলিল স্যারের হচ্ছে উইলসনের 4টা ড্রাগের নাম দেওয়া আছে, ওটা কিন্তু আপনার গ্যাস্ট্রোতেও পড়া হয়ে যেতেছে। এগুলা হচ্ছে আপনি যখন যে চ্যাপ্টার পড়বেন সেটার সাথে হচ্ছে অসপিটাও পড়ে ফেলবেন, তাহলে আপনার দেখা যাবে আপনি কোরিলেট করে করে পড়তে পড়তে আপনার একটা ভালোভাবে একটা ধারণা হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন এই 5.5 মাসের মধ্যে অ্যাটলিস্ট দুইবার হচ্ছে জলিল স্যার অসপি বইটা পড়ে যেতে। এটা আপনার রিটেনও কভার হবে, পরবর্তীতে অস্কিটাও হচ্ছে কভার হবে। অসপি যেটা, অসপিতে হচ্ছে 5 করে মার্ক থেকে 10টা থাকে, 10টা করে 5 করে মার্ক 50। হ্যাঁ, ওখানে থাকে হচ্ছে ইসিজি, এক্স-রে, তারপর হচ্ছে সিটি, এমআরআই, পিক্টোরিয়াল, প্রসিডিওর, কাউন্সেলিং। হ্যাঁ, এগুলা হচ্ছে 10টা থাকবে, 5 করে 50। এরপরে আপনাদের হচ্ছে এবার যেমন 2-3 ঘন্টা পরে আবার হচ্ছে অস্কি হয়েছে, অস্কি থাকে হচ্ছে 5টা। 5টার মধ্যে হচ্ছে অস্কিতে হচ্ছে 2টা জেনারেল এক্সামিনেশন থাকে, 2টা হিস্ট্রি টেকিং থাকে, একটা বড় হচ্ছে পিক্টোরিয়াল থাকে, লং কোশ্চেন, একটা লং কোশ্চেন থাকে। ওটা 10 মার্কের হচ্ছে 5টা থাকবে 50। দুইটা মিলাই আপনার হচ্ছে 200 মার্কের মধ্যে 120-এ পাস। হ্যাঁ, 120-এ আপনি ওই মানে সকালবেলা থেকে হচ্ছে যে পরীক্ষাটা দিবেন ওদিন রাতেই হচ্ছে আপনার রেজাল্টটা দিয়ে দিবেন। তো আমরা যেটা বলি যে হচ্ছে আগে যেমন ছিল যে হচ্ছে 2-3 মাস পড়লেই হচ্ছে মিড টার্ম পাস হয়ে যায়, কিন্তু এখন কিন্তু ধারণা চেঞ্জ হইতেছে। কারণ আপনি হচ্ছে মানে এই যে পরীক্ষাটা দিবেন সেটা কিন্তু হচ্ছে আপনার 1-2 দিনের নলেজে পরীক্ষা দিবেন না, আপনার কিন্তু একটা লং প্রসেসে। কারণ হচ্ছে দিন দিন আপনি যদি দেখেন কোশ্চেন গুলা সলভ করেন, বিসিপিএস এর স্টাইল কিন্তু চেঞ্জ হইতেছে। কারণ একবার তারা এভাবে কোশ্চেন করতেছে তো আরেকবার হচ্ছে অন্যভাবে কোশ্চেন করতেছে। আমরা চেষ্টা করি যে হচ্ছে হোল একটা ওর্স পসিবল ওয়েতে হচ্ছে আপনাদেরকে প্রিপেয়ার করা। মানে আমি যদি বলি যে হচ্ছে আমি এবার যতগুলা হচ্ছে ডক্টরের সাথে কথা বলছি, সবাই বলছে যে জেনেসিস এর কোশ্চেন কঠিন, এর বিসিপিএস এর কোশ্চেন সোজা। সবাই আমার কাছে হচ্ছে এভাবেই বলছে যে হচ্ছে আপু এটা বিসিপিএস এর কোশ্চেন সোজা মনে হয়েছে। তা আমরা আপনাদেরকে চেষ্টা করি যে হোল ভাবে হচ্ছে প্রিপেয়ার করতে দিতে। আর আপনাদের হচ্ছে কোশ্চেন, ভাইয়া একটা কোশ্চেন করছিলেন যে হচ্ছে হিস্ট্রি রিডিং করতে গিয়ে পড়বো বা হচ্ছে এক্সামিনেশন করতে গিয়ে পড়বো। এক্সামিনেশনের জন্য আমরা যেটা বলি হচ্ছে ম্যাকলিওরস ফলো করতে, আর সাথে আব্দুল্লাহ স্যারের শর্ট কেসটা ফলো করতে। এই দুইটা পড়বেন, কারণ এবার কিন্তু যে হচ্ছে হিস্ট্রি রিডিং এর হচ্ছে 3টা এক্সট্রে ছিল, 3টা এক্সট্রে কিন্তু আব্দুল্লাহ স্যারের শর্ট কেস থেকে আসছিল। তো হচ্ছে আব্দুল্লাহ স্যারের শর্ট কেস আর হচ্ছে ম্যাকলিওরস, এই দুটো হচ্ছে এক্সামিনেশন জন্য। হিস্ট্রি টেকিং এর জন্য আগে আমরা ইবুক পড়তাম, এখন আপনাদের জন্য আরো সহজ মানে প্যালেটেবল করার জন্য আমরা এবার বাংলামেড থেকে হচ্ছে হিস্ট্রি টেকিং এন্ড কাউন্সিলিং এর একটা বই হচ্ছে বের করেছি, এবং এটা ডক্টরদের জন্য খুব ইফেক্টিভ ছিল। যে হচ্ছে ওনারা কিন্তু ইজিলি যে কোনো সময়, মানে বইটার সাইজটা খুব সুন্দর, আপনারা হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে বসে বসে পড়তে পারবেন। তো আপনার হিস্ট্রি টেকিং একটা থাকে, আর হিস্ট্রি টেকিং 2টা থাকে, কাউন্সিলিং একটা থাকে। মানে আপনি যদি হচ্ছে ফরম্যাট করতে পারেন মোটামুটি হচ্ছে ওভারঅল পারা যায়, কিন্তু জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমার কাছে যেটা মনে হয় অসপি বা অস্কি যেটা পুরাটাই প্র্যাকটিসের বিষয়। আপনি যত প্র্যাকটিস করতে পারবেন তত আপনি হচ্ছে ফ্লুয়েন্টলি বলতে পারবেন। আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাকে করতে পারেন। জি, আমার আর কোশ্চেন হচ্ছে যে আপু, হ্যাঁ বলেন। হিস্ট্রি যে এটা কি আমরা যে লং কেসে যে হিস্ট্রি নিয়েছি বিষয়টা কি ওইরকম? না ভাইয়া, ওটা থাকে যে হচ্ছে আপনার একটা সেশন আছে, ওটাই হচ্ছে আমরা বলে দিব, মানে হচ্ছে ওখানে কিভাবে থাকে। মানে হিস্ট্রি টেকিং যেটা আপনি লং কেসে ওরকম না, কিছুটা আলাদা। তো হচ্ছে আপনাদের জন্য অনেক শুভকামনা যে হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে যে এসএ কিউ এর জন্য প্রিভিয়াস কোশ্চেন যে বলছেন এগুলো আমরা কোন বই থেকে দেখতে পারি?
সব ডেভিডসন। আমি তো বললামই SAQ SBA ডেভিডসন, সব ডেভিডসন। আপনি যদি কোশ্চেন গুলা বের করেন দেখবেন যে প্রত্যেকটা জিনিস ডেভিডসনে আছে। ইভেন স্যাররা হচ্ছে যে 4টা ইনভেস্টিগেশন চায় সব 4টাই হচ্ছে দেখা যায় যে হচ্ছে ডেভিডসন থেকে এসে। আমি বলবো ডেভিডসন ডেভিডসন বুঝতে ডেভিডসন পেরেছি। ডেভিডসন আর রিলেটেড সবকিছু। প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা কোথায় পাবো, এরকম কি কোনো বই আছে? আমরা বই এরকম নাই। ইউটিউবে আপনি হচ্ছে যদি আপনি যদি সার্চ দেন হচ্ছে জেনেসিস মিড টার্ম, একটা ইউটিউব আছে, ওখানে হচ্ছে সবগুলা সলভ পাবেন আপনি। সবগুলা সলভ হচ্ছে দেওয়া আছে, আপনি ওখান থেকে হচ্ছে কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো জানুয়ারি 25-এ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ সামনে দেখা হবে। আর হচ্ছে পড়া শুরু করেন, পড়া শুরু করতেও হচ্ছে অনেক টাইম লাগবে। যদি কোনো ডিফিকাল্টিস হয় আমরা মেন্টরসরা আছি, সবসময় আপনাদের সাহায্য করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ডক্টর আনিকা হোসেন, খুব সুন্দর করে ব্রিফ করলো। তো এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমাদের আজকের প্রোগ্রামের চিফ গেস্ট ডক্টর মুনাদিয়াল ইসলাম ভাইয়া। ভাইয়া এখন নিউরোলজিতে ফাইনাল পার্টে আছেন নিমসে। তো এই পর্যায়ে আমি ভাইয়াকে অনুরোধ করব ভাইয়া আপনার মূল্যবান বক্তব্যগুলো ডক্টরদের সাথে শেয়ার করার জন্য। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমার বক্তব্যটা আসলে আজকে মূল্যবান নাই, কারণ মূল্যবান বক্তব্য যেটা দেওয়ার সেটা আমার বাম পাশে যারা উপস্থিত আছে মোটামুটি তারা অধিকাংশই তারা দিয়ে গিয়েছে। কারণ যারা পাশ করে যায় তাদের যে অভিজ্ঞতাটা, এই এর থেকে বড় মূল্যবান অভিজ্ঞতাটা আসলে কোথাও নাই। সুতরাং আমি মনে করি যে আমার বক্তব্যটা যতটা মূল্যবান তার থেকে বেশি আপনারা যে পরামর্শটা পেলেন এটা হচ্ছে একটা বড় রকমের আপনাদের জন্য একটা সম্পদ, এবং সামনে ইনশাল্লাহ আপনাদেরকে অনেকটা গাইড করবে। মোটামুটি আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের রেজাল্টটা আপনারা খেয়াল করেছেন। এবার আমাদের যত ডক্টর পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের জেনেসিস মিড টার্ম থেকে, এবং এখানে যারা উপস্থিত আছেন তারা মোটামুটি অধিকাংশই প্রায় সবাই কিন্তু হচ্ছে অফলাইন ব্যাচে ক্লাসে আসতেন। কেউ লং ব্যাচে ছিলেন, কেউ রেগুলার ব্যাচে ছিলেন, এবং একদম শেষ দিকে যে আমরা ক্র্যাশ রেগুলার ব্যাচ একটা খুলেছিলাম, তাদের কাছ থেকেই জিজ্ঞেস করলে আমাদের সবসময় একটা উইল ছিল, বা আমাদের সকল মেন্টরদের একটা মানে ক্রমাগতভাবে একটা চাওয়া ছিল যে আমরা সবাইকে নিয়ে পাশ করব। এবং আমার মনে আছে যে লাস্ট অস্কির দিন যেদিন মানে হয়, এই কথাটাই তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে সবাই একসাথে পাশ করতে চান কিনা। তখন এটাই উত্তর দিছিল যে সবাই একসাথে পাশ করতে চাই। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সবাই পাশ করে গিয়েছেন। আনফরচুনেটলি দু একজন একটু খারাপ করে গিয়েছেন, আমরা সবসময় তাদের পাশে আছি এবং সামনেও থাকবো। তো আলহামদুলিল্লাহ উই হ্যাভ অ্যাচিভ দ্যাট ভেরি গোল, এবং এই গোলকে অ্যাচিভ করতে গিয়ে আমাদেরকে পুরো সারাটা বছর ধরে আমাদেরকে কিন্তু অনেক প্ল্যানিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমাদের মেন্টরদের একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা মেন্টরদেরকে সাথে নিয়ে, আমাদের মেন্টরে এরকম না যে আজকে একজনকে বললাম যে আপনি কার্ডিওলজি ক্লাস নেন, আজকে একজনকে বললাম যে আপনি নেফ্রোলজি ক্লাস নেন, আজকে একজনকে বলা হলো আপনি নিউরোলজি ক্লাস নেন, উনি ওনার মতো করে যে একটা ক্লাস প্রিপেয়ার করে দিয়ে চলে আসলো, শেষ। ইটস নট লাইক দ্যাট। আমাদের এই মেন্টর টিমের পিছনেও একটা গুরুত্বপূর্ণ একটা টিম কাজ করে। সেই টিমের নাম হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস টিম। এই কোয়েশ্চেন অ্যানালাইসিস টিম তারা এই মিড টার্মের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে তাদের প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন থেকে, কোন জায়গা থেকে কিভাবে আসছে, কি আসছে, এভরিথিং তারা মোটামুটি এই অ্যানালাইসিসটা তারা করেন। এটা নতুন পুরাতন মিলেই আমাদের হয়। তো আলহামদুলিল্লাহ এখান থেকে যে ইনপুটটা যায় সেই ইনপুটটা, এখান থেকে একটা ইনপুট প্রত্যেকটা মেন্টরের কাছে চলে যায়। আমাদের কোয়েশ্চেন গুলো সেই অনুপাতে হয়। একটা কথা ওনারা বলেছেন, খেয়াল করবেন যে ওনাদের কাছে মনে হচ্ছিল যেন ওখানে পরীক্ষার হলে বসে যে এই টপিক গুলো তো আমরা ঠিকই জেনেসিসের এখানে যে এসে দিয়েছি দেখেছি। এটা কারণটাই হচ্ছে যে আমরা আমাদের মধ্যে কোয়েশ্চেন অ্যানালাইসিসের একটা, এবং ডেফিনেটলি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের এবার কিন্তু একটা রিকভারি ব্যাচও ছিল। তার মানে তারা গতবার আমাদের এখানেও করে গিয়েছিল।
তাদের কাছে জিজ্ঞেস করলে বলেন গত সেশনের কোয়েশ্চেন আর এই সেশনের কোয়েশ্চেনে কোনো রকমের কোনো মিল ছিল না। মানে আমরা টোটালি একদম নতুন আদলে কোয়েশ্চেন করি। এইবারও যারা পরীক্ষা দিবেন তারাও নতুন আদলে কোয়েশ্চেন করবেন। এই কথাটা এই কারণে বললাম যে আপনি যে কোনো কিছু একটা শুরু করতে পারেন, বাট এটা কোয়ালিটিটা ধরে রাখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা এই কোয়ালিটির উপরে সব থেকে বেশি গুরুত্ব দিই এবং কোয়ালিটিটাকে আমরা এনশিওর করি, এবং এই কোয়ালিটিটা যে আমাদের আছে এটা আমরা খুব মানে বড় গলায় বলি। কারণ আমরা এমন কোনো ব্যাচ আমরা চালাই না যেই ব্যাচে আমরা অন্য কোনো জায়গা থেকে কোনো একটা কোশ্চেন পেলাম সেটাই আমরা চালিয়ে দিলাম এবং দিয়ে বললাম যে ঠিক আছে আমরা একটা ব্যাচ চালাচ্ছি। নো, উই ডো নট ডু দিস। আমরা এই কাজটা কখনোই করি না, কারণ আমাদের ডক্টরদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমি একটা কথা সবসময় বলি যে পার্ট 1 যখন আপনি পাস করবেন তখন আপনার একটা স্বপ্ন আছে। পার্ট 2 যখন আপনি পাস করে যাবেন, এফসিপিএস ফাইনাল পার্ট আপনি যখন দিবেন তখনও কিন্তু আপনার একটা স্বপ্ন আছে। পার্ট 1 পাস করার মধ্যে স্বপ্নটা হলো যে আমি বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার যে যাত্রা আছে সেই যাত্রা আমি শুরু করছি। পার্ট 2 শুরু করার অর্থ পার্ট 2 প্রস্তুতি শুরু করা বা পার্ট 2 পরীক্ষা দেওয়ার অর্থ হলো যে এই পরীক্ষা দিলে আমি মোটামুটি একজন স্পেশালিস্ট একজন হয়ে যাচ্ছি। কিন্তু তাহলে দুটাতেই স্বপ্ন আছে, কিন্তু মিড টার্মে আসলে কি স্বপ্ন আছে? মিড টার্মে কিন্তু আসলে কোনো স্বপ্ন নাই। মিড টার্মে কি ঘটনা ঘটে? আপনাকে ডিউটিতে যেতে হচ্ছে। এখন তো ডিউটির অবস্থা যেরকম যে মানে পারলে দিনে 2 বার করে যাওয়া লাগে, ঠিক আছে? মানে অনেক ক্ষেত্রে সপ্তাহে 7 দিনই যাওয়া লাগতেছে। এটা নিয়ে কোনো মানে সমস্যা মানে সন্দেহ নেই। একদম সপ্তাহে আপনি 7 দিন যাচ্ছেন, আপনি ফ্যামিলি ম্যানেজ করছেন, আপনার যদি বাচ্চা থাকে তাদেরকে ম্যানেজ করছেন। এছাড়াও তো মানে ডাক্তারদের সোশ্যাল ওয়ার্ক তো আরো অনেক থাকেই, এটা বলে তো আর শেষ করা যাবে না। তো এতগুলো কাজ করার মধ্যে আপনাকে মনে হচ্ছে কি হচ্ছে, আমি 2 বছর ট্রেনিং করার পরে আমাকে একটা পরীক্ষা দিছে, এই পরীক্ষাটা কোনোভাবে পাস করতে হবে। এইখানে কিন্তু আপনি কোনো স্বপ্ন খুঁজে পাবেন না। মিড টার্ম পরীক্ষা কঠিন কেন? এইটা হচ্ছে একটা কারণ, যে এত কিছু বাস্তবতার মধ্যে দিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, এটা একটা বাস্তবতা। কারণ পার্ট 1 যখন আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি মোটামুটি অন্য কোনো জায়গায় জব করলেও জবটা ছেড়ে দিয়ে হোক বা বিভিন্ন ব্যস্ততা থাকলে সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনি 1 মাস একদম টানা পড়াশোনা করে গিয়েছেন। কিন্তু এখানে আপনার সেই সুযোগ নেই। আপনি আজকে ট্রেনিং এ যাবেন, কালকে ডিউটি করবেন, পরশুদিন বা 2 দিন পরে যে আপনাকে একদম পরীক্ষার হলে যে উপস্থিত হতে হবে। এটা হচ্ছে একটা বাস্তবতা। তাহলে এইখানে আসলে কিন্তু আমি যে কথাটা বলি সবসময়, যে স্বপ্ন দিয়ে কিন্তু কখনো মিড টার্ম পাস করে না। কোনো স্বপ্ন নিয়ে আসলে মিড টার্ম পাস করাও যায় না। কারণ কি স্বপ্ন আসলে? এখানে হচ্ছে যে আমার স্বপ্নটা কন্টিনিউয়াসলি চলবে, সেটাই, আর কিছু না। এই যেই স্বপ্নটা আগে ছিল সেই স্বপ্নটা আগে চলবে। তাহলে বাস্তবতা দিয়ে কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু বাস্তবতা দিয়ে চলতে হয়। তো মিড টার্ম পরীক্ষাটা আপনাকে বাস্তবতার মধ্যে দিয়েই দিতে হবে, বাস্তবতাকে ফেস করেই দিতে হবে এবং বাস্তবতাকে সামনে রেখেই আপনাকে দিতে হবে। সুতরাং এই কারণে মিড টার্ম পরীক্ষাটা অনেক সময় কঠিন, যার কারণে এইবার না হয় মোটামুটি 70% পাস করেছে, তাও কিন্তু 107 জন কিন্তু খারাপ করেছে। 382 জন পরীক্ষা দিয়ে সেখানে 107 জন পরীক্ষা খারাপ করা, তার মানে এই পরীক্ষাটা অবশ্যই সহজ না। 1 নাম্বার। 70% তো এইবার হয়েছে, এর আগের বার কত পার্সেন্ট পাস করছিল? এর আগের বার পাস করছিল হচ্ছে 46%, তার আগের বার পাস করছিল 53%, তার আগের বার পাস করছিল 44%। তার মানে কি এবার 70% পাস করছে, এর পরের বার কতজন পাস করতে পারে? অর্থাৎ কোয়েশ্চেনের যেহেতু অনেক, একটা কোয়েশ্চেন দিয়ে কিন্তু না, এটা এরকম না যে একদিনে একটা কোয়েশ্চেনে পরীক্ষা দিলাম শেষ। এখানে এসবিএ একদিন দিতে হচ্ছে, এসএকিউ একদিন দিতে হচ্ছে, অসপি দিতে হচ্ছে, অসপিড আবার সরি অসকি 2টা পার্ট, একটা অসপি একটা ক্লিনিক্যাল। তার মানে এই টোটাল 4টা জায়গার মধ্যে কোনো একটা জায়গা যদি মানে মানে একেবারে অসম্ভবভাবে কঠিন হয়ে যায়, বা এমন কিছু থাকলো যেখানে কঠিন হয়ে গেল, সেটা আপনি পেরে উঠতেছেন না, আপনার ফেল করার জায়গা কিন্তু অনেক। আপনার পরীক্ষার সংখ্যা যখন অনেক থাকবে, ফেল করার জায়গাও কিন্তু তখন অনেক হয়ে যায়। যেমন এবার অনেকে রিটেনে ভালো করেছেন কিন্তু অস্কিতে ভালো করতে পারেন নাই, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। 107 জন, এটা কিন্তু খুব স্বাভাবিক কোনো কিছু না। তো আলহামদুলিল্লাহ আমাদের জেনেসিসের মধ্যে থেকে অত বেশি হয় নাই, একদমই খুবই নগণ্য সংখ্যকই হয়েছে। বাট তারপরেও আমরা চেয়েছি যে যেই 2-1 জন পারেন নাই, আমরা চেয়েছিলাম, এবং তাদের মধ্যে সত্যি কথা মানে খুব মানে সিনসিয়ার পার্সন ছিল। আনফরচুনেটলি হয় না, এবং তাদের সাথে আমাদের মেন্টরদের, একাধিক মেন্টরদের অলরেডি কথাবার্তা হয়ে গিয়েছে যে হোয়াট উই ক্যান ডু ফর দেম নেক্সট। সো আপনারা যারা রেগুলার ব্যাচে আসছেন, একটা কথা মাথায় নিয়ে রাখতে হবে,
যে আপনি এখানে একটা টাইম ইনভেস্ট করতে এসেছেন। এই টাইম যখন ইনভেস্ট করছেন, শুধু টাইম না, আরো অনেক কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে। আপনার সময় ইনভেস্টমেন্ট, সে সাথে সাথে আপনার আর্থিক ইনভেস্টমেন্ট আছে এখানে। আপনি আপনার ফ্যামিলিকে মানে সময় না দিয়ে আপনি এখানে সময় দিচ্ছেন, ইট ইজ অলসো অ্যান ইনভেস্টমেন্ট। সুতরাং আপনি যাই করবেন খুব সিরিয়াসলি করবেন, এবং আমরাও চাই যেন আপনি সেটা সিরিয়াসলি করেন এবং একবারে পাশ করে যান। যার কারণে অনেকে দেখবেন যে হয়তো বলছে যে মানে প্রায়ই মাঝে মধ্যে খোঁজা হয় কে ক্লাসে আসলো আর কে ক্লাসে আসলো না। তো এই জিনিসটা আমরা এই কারণেই করি, কারণ অনেক সময় বাস্তবতার কারণে অনেক সময় ছেড়ে দিতে ইচ্ছা হয় না, আর পারতেছি না, তখন এই ঠেলা বা ধাক্কাটা দিলে দেখা যায় যে মোটামুটি, যার কারণে কিন্তু আমাদের 98% কিন্তু এমনি এমনি না। আমাদের জেনেসিসের 98%-এর পিছনে অনেকগুলা কারণে, অনেকগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল বেশ কিছু জিনিস আছে। সেই মাল্টিফ্যাক্টোরিয়াল জিনিসগুলো নিয়েই কিন্তু আসলে জেনেসিস মিড টার্ম টিমটা, বিশেষ করে জেনেসিস মিড টার্ম মেডিসিন টিম, আলহামদুলিল্লাহ আমাদের গাইনি সার্জারি টিমটা এবার একেবারে ট্রেমেন্ডাসলি একটা ভালো করছে, 100% পাস। মানে সার্জারি রেজাল্টে মানে অন্যদিকে একটু খারাপ হলেও এখানেও একদম 100% পাস করে ফেলছে। আমাদের গাইনি টিমও আল্লাহ রহমতে 99% পাস করে গেছে। মেডিসিন টিমটা একটু কম করছে, সেটা 98% পাস করছে। তো অন্যবার যেটা একটু উল্টা হয় আর কি, অন্যবার মেডিসিন ভালো করে, অন্যরা একটু খারাপ করে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলো সবকিছুই আল্লাহর রহমতে এবং বরকতে হয়েছে। আমাদের একটা কন্টিনিউয়াস এবং ট্রেমেন্ডাস, আমি যেটা বলি সবসময়, আমাদের মেন্টরদের কন্টিনিউয়াস একটা ট্রেমেন্ডাস এফোর্ট থাকে, যেই এফোর্টটা আনপ্যারালাল, এইটা আপনি কখনো ইয়ে করতে পারবেন না। মানে আমি দেখেছি তো, আমি অনেককে মেন্টর হিসেবে যখন আনতে চেয়েছি, ভাইয়া এখানে এসে ক্লাস ক্লাস নিলে কয় টাকা পাওয়া যাবে, যেই প্রশ্ন কখনো আমাকে করছে, আমি তাকে বলছি যে মানে আমি মনে মনে বলছি যে নো, ইউ আর নট ফিট ফর দ্য মিড টার্ম। সে অন্য কোনো সেন্টারে যে হয়তো এখন ক্লাস নিচ্ছে বা কিছু একটা করছে, হোয়াট এভার হি অর শি ইজ ডুইং দ্যাট, শি ক্যান ডু দ্যাট, বাট হি অর শি ডু দ্যাট। কিন্তু কখনোই আমরা এই জায়গায় এইরকম লোককে অ্যালাউ করিনি। কারণ কারণ এখানে একটা মূল উপজীব্য হলো, এখানে প্রত্যেকটা মেন্টর একটা কারণেই আসে, টু হেল্প দ্য ডক্টরস হু আর কামিং হিয়ার। এইটাই ওইটা মানে হচ্ছে একটা বাই প্রোডাক্ট, ওইটা এমনি আসবে, ওইটা নিয়ে আমরা কখনো উই নেভার বদার। এবং আমরা নেভার বদার করি বলেই কন্টিনিউয়াসলি আমরা সেশন গুলাতে বসি। আমাদের মেন্টরদের কিন্তু একদম খুব ভেইমেন্ট সেশন হয়, খুবই মানে খুব ফ্রিকোয়েন্টলি সেশন হয়। আপনারা এই একটা দিক দেখেন যে এখানে ক্লাস নেওয়া হচ্ছে, কিন্তু মেন্টররা যে কন্টিনিউয়াসলি সেশনে বসতেছেন, মেন্টরদের যে নিজেদের ব্রেইন স্টর্মিং হচ্ছে, মানে যখন আমাদের সেন্টার মানে শিফট হয়, মানে খুব অগোছালো অবস্থা, তখন আরেক জায়গায় বসে কন্টিনিউয়াসলি 3, 4, 5 ঘন্টা 7, 8 ঘন্টা ধরে মানে এক একটা সেশন করতেছেন, যে হাউ টু গিভ দ্য মানে একটা ইম্প্যাক্টফুল আউটকামটা কিভাবে দেওয়া যায়। তো দেখেন দিন শেষে কিন্তু সেটাই হয়েছে আল্লাহ রহমতে। এবং এইটা করার জন্য যে এফোর্টটা, আমি এইটা আশা করি যে সামনে এবার যারা পাশ করে গিয়েছে তারাও মেন্টরশিপে সেভাবে আসবেন, এবং সেভাবে করে ভবিষ্যতে যারা সামনে এই রেগুলার ব্যাচে আসতেছেন তারাও তাদেরকে উৎসাহিত করবেন। এটা একটা বড় উৎসাহের জায়গা। আমার বড় ভাই বা বোন যদি আমাকে সামনে টেনে তুলে আমাকে যদি একটু এগিয়ে দেয়, এর থেকে বড় ইন্সপিরেশন কিন্তু আমরা ডাক্তাররা, আসলে ডাক্তারদের জন্য এর থেকে বড় ইন্সপিরেশন কিন্তু আর হয় না। কারণ আমাদের আসলে মানে কাজ করার ক্ষেত্রটা খুবই সংকুচিত, মানে আমরা হেল্পও খুব কম করতে পারি একজন আরেকজনকে। সো এই জায়গাটায় হেল্প করার একটা বড় জায়গা। সো রেগুলার ব্যাচে যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, রেগুলার ব্যাচ, আপনার ব্যাচের নাম দিয়ে বোঝা যাচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে রেগুলার থাকতে হবে, আর কোনো কথা নেই। আপনি রেগুলার থাকেন, পাশ করার দায়িত্ব ইনশাল্লাহ আল্লাহ দেখবেন নিজে নিয়ে নিচ্ছে। আমরা আমরা আমাদের কাজ করে যাব রেগুলারলি, আপনারাও আপনাদের কাজ করে যাবেন রেগুলারলি। আপনাদের কাজ কি? আপনারা রেগুলারলি এসে ক্লাস করবেন। যারা ঢাকায় আছেন চেষ্টা করবেন অফলাইনে এসে ক্লাস করার, যারা ঢাকার বাইরে আছেন চেষ্টা করবেন লাইভে থাকার। কেন এই কথাটা বললাম এবার আসি। এই ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাসই হচ্ছে টেক্সট বইয়ের সাথে ক্লিনিক্যাল ক্লাসের একটা সমন্বয়। টেক্সট বইয়ের মধ্যে যা কিছু লেখা আছে, ওয়ার্ডে আপনি যা কিছু পাচ্ছেন, এখন এই জিনিসটাকে আপনি সমন্বয় করে একটা ক্লিনিক্যাল আপনার একটা মাইন্ডসেট বা রেসিডুয়াল তৈরি করা। এই জিনিসটা আপনি বসে 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 বাসায় বসে যদি আপনি রেকর্ডের দেখেন, এখানে তো ক্লিনিক্যাল অ্যানালাইসিস টাইপের কোয়েশ্চেন হবে, ক্লাস হবে। এখানে
বিভিন্ন সিনারিও দেওয়া হবে, এখানে বিভিন্ন প্রবলেম সলভিং গুলো দেওয়া হবে আপনাকে ক্লাসের মধ্যে। আপনি বাসায় বসে যখন রেকর্ড দেখবেন, আপনি হয়তো আপনার মতো করে একটা অ্যান্সার চিন্তা করতেছেন, কিন্তু দেখলেন যে মেন্টর তো অন্যটা বলতেছে। কিন্তু আপনি কিন্তু যখন রেকর্ড দেখছেন, আপনি কিন্তু মেন্টরকে জিজ্ঞেস করতে পারতেছেন না যে আমি তো এটা চিন্তা করছিলাম, এটা হইলো না, ওইটা অন্যটা হইলো কেন। তাহলে দেখেন আপনার কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। তাহলে আপনার ব্রেইন ওয়ার্ক যেটা হলো, এখানে নিউমোনিয়া নিয়ে সব কিছু মোটামুটি আপনিও জানেন, মেন্টরও জানেন, কিন্তু নিউমোনিয়ার আরো অনেক কিছু আছে যেটা ব্রেইন ওয়ার্ক করে কোয়েশ্চেন আসে এবং কোয়েশ্চেন আসার মতো জায়গা থাকে। সেটা কেন মেন্টর অন্যভাবে চিন্তা করছিল। এবার ওনাদেরকে একটা মানে কোয়েশ্চেন দিয়েছিলাম, যেটা ওনাদের একটা ব্রেন ওয়ার্ক হয়েছিল। বলছিলাম যে একটা মিথানল পয়জনিং এর ট্রিটমেন্ট কি। ওনারা সবাই হচ্ছে অ্যাসিডোসিস দিয়েছিল। পরে ওনারা ঠিকই খুঁজে বের করছে যে ট্রিটমেন্টটা হচ্ছে ডায়ালাইসিস না, অন্য কোনো কিছু, তাই না? এবং এইটা ওনারা যদি এখানে অফলাইনে না আসতো, ওনাদেরকে সেই ব্রেন ওয়ার্কটা না করাতাম, এটা কিন্তু ওনারা কিন্তু সহজে বুঝতে পারতেন না। সো এই ওয়ার্কআপটা কিন্তু আপনার আইদার অফলাইনে অথবা আপনি লাইভে যদি থাকেন, তাহলে আপনি সাথে সাথে মেন্টরকে কোয়েশ্চেন করতে পারছেন এবং কোয়েশ্চেন করে আপনি ক্ল্যারিফাইড হতে পারছেন। আপনি যতক্ষণ না ক্ল্যারিফাইড হবেন, আপনি কিন্তু একটা ভুল ধারণা নিয়েই বসে থাকবেন এবং আপনি কিন্তু ওই ভুল অ্যান্সারটাই কন্টিনিউয়াসলি দিতে থাকবেন। তাহলে আপনার এখানে আসার উদ্দেশ্যটা হলো যেই নলেজটাই আছে সেটাকে আরো ক্লিনিক্যাল বেসড করে ফেলা, সেটাকে আরো অ্যাপ্লাইড করা এবং সেটাকে আরো মডিফাই করে পরীক্ষার জন্য তৈরি করে ফেলা। এই কাজটা আপনি যখন মেন্টরের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে যাবেন, আপনি যখন মেন্টরের সাথে ব্রেইন স্টর্মিং এ যাবেন, আপনি যখন মেন্টরের সাথে শেয়ারিং করবেন আপনার ব্রেইন স্টর্মিং আইডিয়াগুলা, তখনই কিন্তু আপনার জন্য মিড টার্মটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সো এইটা আপনাদের পক্ষ থেকে যেন করা হয়, এই আহ্বানটা আমি আপনাদের সবার জন্য রাখবো। আমি আমার কথা এখানেই শেষ করছি, বাট আমি অবশ্যই এটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা যারা এই ব্যাচে আছেন, তা আপনাদের হয়তো অনেক কথা থাকতে পারে, কোয়েশ্চেন থাকতে পারে, কোয়ারিজ থাকতে পারে। আমাদের যারা বললাম যে ঢাকার বাইরে যারা আছেন, তাদের জন্য অবশ্যই লাইভ জুম লিঙ্ক যেরকম আছে, ঢাকার বাইরে বলেন ভিতরে বলেন সবার জন্যই রেকর্ডেড আছে। বাট আমি একটা কথা বারবারই বলছি যে ব্রেইন স্টর্মিংটা জরুরি। ঠিক আছে, একটা সিকেডি নিয়ে অনেক ব্রেইন স্টর্মিং করা যায়, একটা রিউমাটোলজিক্যাল যে কোনো একটা ডিজিজ নিয়ে অনেক ব্রেইন স্টর্মিং করা যায়। এটা আপনি শুধুমাত্র রেকর্ডিং দেখলে, ব্রেইন স্টর্মিং হয়তো মেন্টর করছে, আপনি তো করতে পারছেন না, আপনি যখন রেকর্ডেড দেখছেন। তো ব্রেইন স্টর্মিংটা আপনার পক্ষ থেকে হইতে হবে রিয়েল টাইম, এটা গুরুত্বপূর্ণ। সো এই জায়গায় তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন একটু আপনাদের উপরেই ফ্লোর আমি দিয়ে দিতে বলবো ডক্টর নাদিয়া জামান আপনাকে, যে আপনারা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে জি এই ব্যাচ কেন্দ্রিক। থ্যাংক ইউ ডক্টর মুনাদি আল ইসলাম ভাইয়াকে। ভাইয়ার অত্যন্ত মূল্যবান এবং সবসময় আমরা বলি ভাইয়ার এই প্রিসিয়াস কথাগুলাই পরবর্তীতে কাজে লাগে। তো থ্যাংক ইউ এগেইন ভাইয়া। এখন আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্লিজ আপনারা আপনাদের প্রশ্নটি করুন। জি আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা পার্ট ওয়ান এর আগে জেনেসিসে এরকম কম্বাইন্ড ব্যাচ পেয়েছিলাম, এফসিপিএস রেসিডেন্সি। এখন কি মিড টার্ম এবং এমসিপিএস এরকম কি কোনো কম্বাইন্ড ব্যাচ আছে জেনেসিসে? ডক্টর এমদাদ ভাই, আপনি কি এবার পরীক্ষা দিবেন জানুয়ারি 2025-এ? জি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই জন্যই করছি। শুনেন ভাই, কম্বাইন প্রস্তুতি আপনি পার্ট ওয়ানে নিতে পারেন, আমি আবারও বলছি, কারণ হচ্ছে ওইটা থিওরিটিক্যাল, এটা থিওরি না। আমি এতক্ষণ ধরে মনে হয় এই কথাটাই বললাম, এটা থিওরি না, এটা টোটালি ক্লিনিক্যাল এবং অ্যাবস্ট্রাক্ট এবং অবজেক্টিভ নলেজ। অবজেক্টিভ নলেজও যেরকম আছে, সাবজেক্টিভ নলেজও আছে, মানে এইখানে টোটালি আলাদা। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের আগামী ক্লাস, আজকে তো হচ্ছে রবিবার, আগামী মঙ্গলবার মনে হয় যত সম্ভব 17 তারিখ, না আমি যদি ভুল না করি 16 তারিখ, আগামী 16 তারিখ মঙ্গলবার আপনাদের প্রথম যে ক্লাসটা হবে হাউ টু প্রিপেয়ার ফর এটা, এবং প্রত্যেকটা ব্যাচই আমরা এটা দিয়ে শুরু করি, হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম। হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম এটা এই কারণেই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এবং আপনারা সবাই এটা করার চেষ্টা করবেন, যারা এই ব্যাচে ভর্তি হয়েছেন বা হবেন তারা সবাই এটা করার চেষ্টা করবেন। কারণ পার্ট ওয়ানের সাথে আপনি যখনই ডেভিডসন বইটা খুলবেন, আপনার দেখে মনে হবে যে
ওই আগে যেভাবে করে পড়ছি ওইভাবে করে পড়ি, কারণ প্রত্যেকটা বইয়ের পড়ার মধ্যে তো একটা অভ্যস্ততা আছে। মানে আপনি 3 গোয়েন্দা বই নিয়ে, মাসুদ রান্নার বই নিয়ে কখনো আপনি হচ্ছে এসবিএ খুঁজতে যাবেন না, আপনি গল্পের বইয়ের মতো করেই পড়বেন। কিন্তু ওই বইটা থেকে যখন আপনাকে বলা হবে যে এখান থেকে এসবিএ আসবে, তখন কিন্তু আপনি অন্যভাবে পড়বেন। সুতরাং আপনি যখন ডেভিডসন বইটা আপনি এখনই খুলবেন, তখন আপনার কাছে মনে হবে যে আমি এখন এসবিএ এর মতো করে পড়ি, বাট এসবিএ এর মতো করে পড়লে কিন্তু হবে না, ফেল নিশ্চিত। তো এই ফেল নিশ্চিতের জায়গা থেকে আপনার পাস নিশ্চিতের জায়গাটা কিভাবে করতে হবে, ঠিক এভাবে করে আপনারা সবাই ডেভিডসন বইটা নিয়ে আসবেন। আমি একদম হাতে কলমে করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন কোন জায়গায় পার্থক্য এবং কিভাবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। কারণ লেকচার করার আগে এই জিনিসটা জেনে যাওয়া গুরুত্বপূর্ণ, তাহলে তখন পরবর্তীতে আপনার পড়তে সুবিধা হবে। আর যেটা বলছিলাম ডক্টর ইমদাদের কথার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, এই জায়গায় কম্বাইন্ড প্রস্তুতি নেওয়াটা আসলে টাফ, কারণ এক একটা এগুলো হচ্ছে এক্সাম ডিরেক্টেড কোর্স। সো এক একটার এক এক টাইপের এক্সাম। যেমন দেখেন এইখানে যেরকম অস্কি আছে, কি বলে এমসিবিএস এ কিন্তু কোনো অস্পি নাই, ওখানে টেবিল ভাইভা আছে। সো দিস ইজ টোটালি ডিফারেন্ট। আপনি কিন্তু এইটার সাথে ওইটা কখনোই মিলাতে পারবেন না। এখানে যেভাবে করে রিটেন হয় ওখানে কিন্তু ওইখানে রিটেনের টোটাল মানে অ্যাটিটিউডটা আলাদা। সুতরাং আপনি মিড টার্মের প্রস্তুতি এবং এমসিবিএস এর প্রস্তুতি একইভাবে নেবেন, ইটস কোয়াইট ডিফিকাল্ট, ইটস ভেরি মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা একটা সাজেস্ট করি, মিড টার্ম পাস করার পর আপনি তখন এমসিবিএস এর প্রস্তুতিটা নিতে পারেন এবং তখন আপনার জন্য নেওয়াটা সহজ হবে। কিন্তু একসাথে কম্বাইন করাটা আমরা এখানে সাজেস্ট করি না, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার ট্রেনিংটা কন্টিনিউ করা। আপনি মিড টার্ম পাস, আপনি এমসিপিএস পরীক্ষা দিয়ে আপনি পাস করলেন না, ফেল করে গেলেন, আপনার কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মিড টার্ম পরীক্ষাটা দিলেন কিন্তু আপনি পাস করলেন না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং সেটাকে সেই গুরুত্ব দিবেন, আমি সেই আশা করছি। আপনারা আপনাদের কোনো কোয়ারিজ আছে কিনা, আমি একটু যদি 1 to 1 করে জিজ্ঞেস করি। ডক্টর সুমাইয়া শুনতে পাচ্ছেন? ডক্টর সুমাইয়া, ডক্টর নুরুন্নাহার লাকি। ডক্টর নুরুন্নাহার লাকি কি ময়মনসিংহ মেডিকেলের নাকি? নামটা পরিচিত মনে হচ্ছে। ডক্টর মুক্তা ফারহানা, আপনারা একটু আপনাদের এটা আনমিউট করে আপনাদের কোনো কোয়ারিজ যদি থাকে করতে পারেন। ডক্টর ইসমতারা তিথি, ডক্টর আশিকা, শুনতে পাচ্ছেন কি আমাকে? ডক্টর খন্দকার ফাতিহুর রহমান। ওকে, ঠিক আছে। আপনাদের যদি কোনো কোয়ারিজ না থাকে আমরা মনে হয় এখানে শেষ করতে পারি। আপনাদের কোনো কোয়ারিজ আছে কিনা? ডক্টর মুক্তা ফারহানা নাই, ডক্টর সুমাইয়া নাই। ওকে, ঠিক আছে। আহ, তো আমাদের আজকের এই টোটাল প্রোগ্রামটাই ছিল আপনাদের। আচ্ছা, কানেকশন কি চলে গেছে? আচ্ছা, ঠিক আছে। আপনাদের জন্য যারা আপনারা জানুয়ারি 2025-এ মিড টার্ম অ্যাপিয়ার করবেন, তো এখনো যারা চিন্তা করছেন যে হ্যাঁ আমরা শুরু করব কিনা বা আমরা পারবো কিনা, 5.5 মাস বাকি, হ্যাঁ সেক্ষেত্রে বলবো অবশ্যই পারবেন। রেগুলার ব্যাচের স্টুডেন্টরা যেহেতু পেরেছে, আমাদের সাথে আজকে আপনারা অনেক এক্সপিরিয়েন্স শুনেছেন, আপনারাও পারবেন। তো আমি পরিশেষে একটা জিনিসই বলতে চাই আপনাদেরকে, এই আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আপনারা যা শুনলেন সেটা সারমর্ম দ্বারা একটাই কথা, যে জেনেসিসের সাথে পড়লে আপনি অটোমেটিক্যালি, মানে জেনেসিস আপনাকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, একটা গ্রুপ আপনাকে সামনে থেকে টেনে নিয়ে যাবে, আর একটা গ্রুপ আপনাকে পেছন থেকে সারাক্ষণ ধাক্কা দিতে থাকবে। হ্যাঁ, এখন ইচ্ছা যদি আপনার থাকে যে না আমি সামনে এক পা দিব, তাহলে আপনি আগাতে পারবেন। ঠিক আছে, তো ইচ্ছাটা জরুরি, ডেডিকেশনটা খুবই জরুরি এখানে। তো আপনার ডেডিকেশন থাকলে বাকিটা জেনেসিস দায়িত্ব নিচ্ছে এবং নিবে ইনশাল্লাহ। এবং সর্বোপরি যেটা সবসময় সবকিছুর সফলতা নির্ভর করে সৃষ্টিকর্তার কাছে হাতে। তো আপনি এটা আপনাকে সৃষ্টিকর্তা কেন দিবেন, তার উত্তর হচ্ছে আপনার চেষ্টা দেখে। অনেক সময় আমাদের অনেকের প্রিপারেশন থাকে, অনেকেই কিন্তু আমরা মনে করি পরীক্ষা দিয়ে একটু ভালো হয় নাই, আমি তো আসলে আপ্রুভ লেভেল যেতে পারি নাই, তারপরেও কিন্তু অনেকে পাশ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। কিভাবে? এটা আপনার চেষ্টার উপরে। আপনি যদি আমাদের সাথে লেগে থাকেন, চেষ্টা করেন, সৃষ্টিকর্তা চেষ্টা দেখি আপনাকে দিবেন। হ্যাঁ, তো একটা সিঁড়ি পার হওয়ার প্রথম, আপনি একটা সিঁড়ি থেকে আপনি একতলা থেকে দোতলায় যাবেন। তো এই পর্যায়ে এসে আপনাদের এই 1.5 বছরের ট্রেনিং এর পরে যেটা সব থেকে ডিফিকাল্টিজ হয়, এই ডেভিডসনটাকে নিয়ে বসা, প্রথম পড়া শুরু করা, এই প্রথম স্টেপসটাই সব থেকে কঠিন। হ্যাঁ, একটা স্টেপ যদি সিঁড়িতে উঠে যেতে পারেন,
পরের স্টেপ গুলা কিন্তু আস্তে আস্তে আপনি উঠেই যেতে পারবেন, হ্যাঁ, ভীতিটা কেটে যাবে। তো আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে প্রথম স্টেপটা আগে পার করেন, হ্যাঁ, আমরা আপনাদের জন্য বসে আছি, আমরা উপর থেকে আপনাদেরকে পুল করব, আপনারা শুধু এগিয়ে আসেন, হ্যাঁ, রেগুলার মেনটেন করেন, ভাইয়া তো বলেই দিল রেগুলার ব্যাচের ক্রাইটেরিয়া হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। তো আমরা আশাবাদী যে আপনারা যদি রেগুলার থাকেন, আমরা জানুয়ারি 2025-এ 98%-কে ক্রস করে আমরা 100%-এ যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, যেন আমরা সেদিকে যেতে পারি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমাদের অবশ্যই থাকবে। তো এই পর্যায়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।